সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1275তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই প্রবাসী মোহাম্মদ সাইমন হোসেনের জীবনের এক লজ্জাজনক প্রতারণামূলক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বাসর রাতেই সুন্দরী নববধূকে তালাক দেয় স্বামী। দেখেন, বিয়ে করে সুন্দরী নববধূ, শুধু সেই সুন্দরী নববধূই নয়, একে সে ভালোবেসে বিয়ে করে। দীর্ঘদিন ভালোবেসে মানুষটাকে বিয়ে করে এবং এই মানুষটা দেখতে অপরূপা সুন্দরী ছিল, কিন্তু বাসর ঘরেই সেই ভালোবাসার মানুষ তার সুন্দরী বউকে তিনি তালাক দিতে বাধ্য হলেন। কিন্তু কেন? এই গল্পটা যতটাই লজ্জাজনক ঠিক ততটাই প্রতারণামূলক। এক প্রবাসী ভাইয়ের করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই মোহাম্মদ সাইমনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে সাইমনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইমন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2জন বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে খানিকটা দূরের কোনো এক গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। বরিশাল শহরে আমার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এবং সেই প্রতিষ্ঠানে চাকরি করে আমার বাবা অল্প স্বল্প যা বেতন পায় তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলে। ছোটবেলা থেকে আমি আমাদের পরিবারে তেমন কোনো সুখ শান্তি দেখিনি, আবার আহামরি কেন অভাবও দেখিনি। 2 ঈদ মিলিয়ে এক ঈদে আমরা নতুন জামা পরতে পারতাম, 3 বেলা খাবার খেতে পারতাম, যদিও ভালো তরকারি দিয়ে খেতে পারতাম না। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং আমার শিক্ষা জীবনে তেমন কিছু ঘটেনি। আমি প্রাইমারি স্কুলে আমার পড়াশোনার জীবনের সমাপ্তি ঘটাই, কারণ আব্বা বাড়িতে ছিল না, বড় 2জন বোন ছিল এবং বড় 2 বোনকে বিয়ে দিতে গিয়ে আমার বাবা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আমার পিছনে ওভাবে টাকা পয়সা খরচ করতে পারে না। যে পরিমাণের বেতন পায় তা দিয়ে পরিবার চালাতে আমার বাবার কষ্ট হয়ে যেত। তার উপরে আমাকে আর আমার ছোট ভাইকে পড়াশোনার করানোর মতো কোনো রকমের টাকা পয়সা আমার আব্বার কাছে তেমনভাবে ছিল না, যার জন্য ছোটোবেলা থেকে আমার পড়াশোনার সমাপ্তি ঘটে এবং পড়াশোনা বন্ধ করে দিলে পরে আমি আমাদের গ্রামে বিভিন্ন ধরনের কাজ করি। টুকিটাকি যখন যেটা পাই তখন সেই ধরনের কাজ করি। আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, বন্ধু বলতে আমরা একই গ্রামের মানুষ। ও সম্পর্কে আমার চাচাতো ভাই হয়, দূর সম্পর্কের চাচাতো ভাই। ওর নাম হচ্ছে রোবেল। ও আর আমি প্রায় একই সমবয়সী এবং আমরা একই স্কুল থেকে পড়াশোনা করেছি। একই স্কুল থেকে প্রাইমারি স্কুল শেষ করছি, আমিও পড়াশোনা শেষ করছি, ও পড়াশোনা শেষ করে ফেলে এবং ওর বাবা পেশায় ছিল একজন কৃষক, আমার কাকা কৃষি কাজ করতো। এমন করে রুবেলের সাথে আমার একটা ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজনে একসাথে মাঠে ঘাটে বেড়াতে যাই, মাঠে ঘাটে কাজকাম করি। এমন করতে করতে রুবেলের প্রতি বছর ইনকামের একটা ভালো জায়গা ছিল, যেটা আমার ছিল না। ইনকামের ভালো জায়গাটা হচ্ছে এইটা, আমাদের পার্শ্ববর্তী গ্রামে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা পরিবার আছে। ওই পরিবারের যিনি সদস্য, পরিবারের পুরুষ যিনি, তিনি হচ্ছে বিদেশে থাকে। তিনি থাকে হচ্ছে বিদেশে এবং তার কোনো ভাই বোন নাই এবং তার ওয়াইফ এবং তার 3টা মেয়ে বাড়িতে থাকে এবং 3টা মেয়ের মাঝে বড় মেয়েটার নাম হচ্ছে নাজমিন। নাজমিনের সাথে আমার বন্ধু রুবেলের একটা ভালো সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ একটা ভালো সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে নাজমিনদের অনেক বড় একটা লিচুর বাগান আছে। দেখা যায় প্রতিটা বৎসরে লিচুর সৃজন যখন হয়, লিচুর সময় যখন আসে, ওই সময়টাতে আমার বন্ধু নাজমিনের সাথে সম্পর্ক করে, বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক করে নাজমিনদের বাগানের সমস্ত লিচু ও বিক্রি করে এবং বিভিন্ন বড় বড় বাজারে গিয়ে ও যখন লিচু পেরে লিচু বিক্রি করে, আমি খেয়াল করে দেখতাম যেই টাকা ও বিক্রি করতো তার 3 ভাগের 2 ভাগেও মেরে দিত, 1 ভাগ টাকা নাজমিনের হাতে দিত। এবং নাজমিনকে আমি অন্যভাবে যদিও বোঝানোর চেষ্টা করি যে রুবেল, তোমাদের লিচু বাগান থেকে লিচু যেই টাকায় বিক্রি করে সেই পরিপূর্ণ টাকা তোমাকে দেয় না, কিন্তু নাজমিন আমার কোনো কথাই বিশ্বাস করে না।
আমি ওকে যতভাবেই বোঝানোর চেষ্টা করি, ও আসলে আমার কথা শোনে না। ও রুবেলকে বিশ্বাস করে এবং রুবেলে যেভাবে মানে লিচু বিক্রি করে টাকা দেয়, ও ওই টাকাতেই সন্তুষ্ট। তো সামনে তখন লিচুর সিজন আসতেছে, মানে লিচুর টাইম আসতেছে। আর মানে নাজমিনের মাও এরকম যে ওনার বড় মেয়ে যা বলে উনি তাই শোনে। বড় মেয়ের কথার বাইরে উনি কোনো কথা বলে না। বড় মেয়ে যেটা বলবে উনি সেটাকেই সাপোর্ট করবে। এমত অবস্থায় দেখা গেল আমার ভিতরে তখন খুবভাবে মানে একটা গ্রামের বাসায় কথা আছে, মানে পাশের ভাই রাজা হয়, এই দুঃখী আর শৈলেশ হয়। মানে আমার সাথে চলাফেরা করে রুবেল, আমরা একসাথে চলাফেরা করি, একসাথে আসি। আমার এই বন্ধু হঠাৎ করে এতগুলো টাকা ইনকাম করে ফেলবে, লিচুর সময়টা আসলেই ও পুরো বছরের ইনকামটা একসাথে করে ফেলে। আর আমি সারা মাস মানুষের কাজ কাম করেও এত টাকা পাই না। এখন যেভাবেই হোক রুবেলকে ডাউন করতে হবে, রুবেলকে ডাউন করতে হবে এবং রুবেল যাতে নাজমিনদের বাগানে লিচু বিক্রি করতে না পারে সেরকম একটা পদক্ষেপ আমাকে নিতে হবে। কিন্তু পদক্ষেপ কিভাবে নিব কোনো পথে আমি তখন খুঁজে পাচ্ছিলাম না। নাজমিনের মায়ের কাছে বললেও কোনো লাভ নাই এবং সরাসরি তো নাজমিনকে ওভাবে রুবেলের কথা বলতেও পারি না। এভাবে একদিন দুদিন সময়গুলো কাটতে কাটতে আমার ভিতর হঠাৎ করে একটা সময় মনে হলো যে আমি কিন্তু রুবেলের চেয়েও দেখতে শুনতে অনেকটা লম্বা ছিলাম, ফর্সা ছিলাম এবং রুবেলের চেয়েও আমার চেহারা অনেক বেশি সুন্দর ছিল। আমার ভিতর তখন কেন জানি মনে হলো যে আমি যদি কোনোভাবে নাজমিনের সাথে একটা প্রেমের সম্পর্ক করতে পারি। আমার নাজমিন তো আর রুবেলকে ভালোবাসে না, জাস্ট দুজনের মাঝে একটা ভালো বন্ধুত্ব। দেখা গেল আমি যদি নাজমিনকে পটাইয়া নাজমিনের সাথে একটা সম্পর্ক করতে পারি বা নাজমিনকে ভালোবাসতে পারি, তাহলে হয়তো নাজমিন আর তার লিচুর ওই বাগানের দায়িত্ব রুবেলকে আর দিবে না। এরপরে হয়তো ওর সাথে প্রেম করলে আমিও ওদের বাগানে লিচু বিক্রি করতে পারবো। কিন্তু নাজমিন দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দরী ছিল না, অনেক বেশি একটা সুন্দর না, মোটামুটি চেহারা আছে, জাস্ট এরকমই আর কি। এমন করে তখন আমি এরকম করতেছি, চিন্তা করতেছি কেমন করে ওরা পটানো যায়। কিন্তু একটা বিষয় ওখানে বলে রাখি, আমি যখনই রুবেলের সাথে নাজমিনদের ঘরে যাইতাম, আমি খেয়াল করে দেখলাম নাজমিন আমার দিকে তাকায় থাকতো। মানে ও কিন্তু আমাকে পছন্দ করে, মনে মনে এটাই মনে হলো। এভাবে আমি কিন্তু রুবেলকেও বলি না, কারণ রুবেলকে যদি আমি বলি তাহলে রুবেল আমাকে এই সুযোগ নিতে দিবে না। কারণ রুবেল নাজমিনের মানে নাজমিনের সাথে ওর একটা ভালো সম্পর্ক আছে, আবার ও ওদের বাগানে লিচু বিক্রি করে। আমি যদি নাজমিনের সাথে প্রেম করি এটা রুবেলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা আর যাই হোক রুবেল খুব ভালোভাবেই বুঝে। এই জন্য আমি শিওর হয়ে গেলাম যে আমি যদি নাজমিনের সাথে রিলেশন করি তবে রুবেল এটা ভালোভাবে হতে দিবে না। এই জন্য একদিন দুই দিন তিন দিন করে এই সময়গুলো কাটতে কাটতে একটা সময় নাজমিনের ছোট বোনের কাছে আমি তখন সর্বপ্রথম আমার প্রেমের প্রস্তাবখানা চিঠির মাধ্যমে লিখে পাঠাই। চিঠির মাধ্যমে মেয়েটাকে লিখে পাঠাই এবং তার ছোট বোনকে চকলেট দিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে বলি যাতে কাউকে না বলে। চিঠির মধ্যে আমি স্পষ্ট করে লিখে দেই যে তুমি মেহেরবানি করে রুবেলকে বইলো না যে আমি তোমাকে প্রেমের প্রপোজাল দিয়েছি বা আমি তোমাকে ভালোবাসি। কোনোভাবে এটা যদি রুবেল জানতে পারে তাহলে বড় ধরনের সমস্যা দেখা দিবে, অনেক সমস্যা হয়ে যাবে। আর রুবেল আমার পরিবারের কাছে বলে দিবে, আমার বোনদের কাছে বলে দিবে, আমার আব্বা আম্মাকে বলে দিবে, আমার ক্ষতি হবে। তুমি আমাকে ভালোবাসলে বাসো, না বাসলে নাই, কিন্তু তুমি না রুবেলকে এই কথাটা বইল না। এরকম করে আমি যখন প্রেমের প্রস্তাব দিই ওর ছোটো বোনের মাধ্যমে, চিঠির মাধ্যমে, এর প্রায় 3 দিন পরে ওর ছোটো বোনকে দিয়েই ও আবার চিঠির উত্তরখানা আমাকে লিখে পাঠায়। এবং প্রতি উত্তর শুনলে আপনি খুব অবাক হয়ে যাবেন, ও খুব সুন্দর করেই লেখে। ও আমাকে অনেক দিন ধরে পছন্দ করতো, কিন্তু এই পছন্দ বা ভালো লাগার কথা ও আমাকে বলতে পারেনি। আমি যখনই রুবেলের সাথে ওদের বাড়িতে যাইতাম তখনই কিন্তু ও আমাকে দেখতো, আমাকে পছন্দ করতো। এবং একবার নাকি রুবেলকে এটা বলেছেও যে সাইমনকে আমার ভালো লাগে, আমি সাইমন ভাইয়ের সাথে প্রেম করতে চাই। এবং রুবেল নাকি সেই মুহূর্তে নাজমিনকে যা তা বলে দিয়েছে এরকম কথা আর জীবনে কখনো বলবি না, এমন কথা জীবনে কখনো বলবি না। এরকম যদি হয় যে রুবেলের সাথে তোর প্রেমের সম্পর্ক হয় তাহলে রুবেলের সাথে মানে সাইমনের সাথে তোর প্রেমের সম্পর্ক হয় তাহলে সাইমনের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য নাকি রুবেল নাকি আপনার নাজমিনকে মানা করছে আমার সাথে সম্পর্ক করার জন্য। এবং নাজমিন আমাকে পছন্দ করে এটা জানার পরে আমার ভিতরটা তখন আনন্দে ভরে গেল। এর যাই হোক, এবার হয়তো আমি তার সাথে একটা রিলেশনে যেতে পারবো বা আমি তাকে ভালোবাসবো। এমন করে ওর ছোটো বোনের মাধ্যমে আস্তে আস্তে করে লিচুর বিক্রির সময়টা আসার আগেই নাজমিনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। আমরা দুজনকে ভালোবাসি এবং এরকম করে সময়গুলো কাটতো। এবং আমি লিচু বাগানে নাজমিনের সাথে দেখা করতাম। নাজমিনের কোনো চাচা ছিল না, ছিল শুধু ওর বাবা বিদেশে থাকতো এবং ওর কোনো মানে ওর মাই ছিল ওর একমাত্র গার্ডিয়ান। আর এমন হয়তো যে ওর মাকে ও যেটা বলতো ওর মা সেটাই শুনতো। ওর মা কখনো ওর বাইরে গিয়ে কোনো রকমের সিদ্ধান্ত নিত না, ওর কথার বাইরে কোনো কাজ করতো না। ও যখন যেটা ওর মাকে বলতো ওর মা ঠিক তখন তার মেয়ের ওই কথাটাই শুনতো।
এরকম করে তখন সময়গুলো পার হচ্ছিল একটু একটু করে। আস্তে আস্তে সময়গুলো পাস হতে হতে একটা সময় লিচুর সময় চলে আসে। লিচু বিক্রির খুব টাইম হয়ে যায় এবং টাইম হলে পরে আমি তখন ওই সময় নাজমিনকে বলি, নাজমিন দেখো তোমাকে একটা কথা বলি, তোমাদের বাগানের লিচু তুমি রুবেলকে দিয়ে বিক্রি করাও। রুবেল যেখানে সেখানে বিক্রি করে, টাকা যে মারে না তাও না, টাকাও মেরে দেয়। আসলে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে আমার মধুর সম্পর্ক তুমি তো খুব ভালো করেই জানো যে আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না। লিচু বিক্রি করে কিছু টাকা যদি জমাইতে পারি বা আমি যদি যথাযথভাবে তোমাদের লিচুগুলো বিক্রি করে দিই, তুমি যদি আমাকে কিছু টাকাও দাও, অন্তত সেই টাকাটা আমার পুঁজি হবে। তোমার সাথে বিয়ে করলে তো ভবিষ্যতে আমাকে একসাথে থাকতে হবে। নাজমি তখন একটা হাসি দিয়ে বলে, ঠিক আছে তুমি লিচু বিক্রি করবা, এবার আর আমি রুবেলকে দিব না। এরপরে নাজমিনদের বাগানের লিচু প্রথম দিন আমি যেদিন ভ্যান গাড়ি করে নিচ্ছিলাম, রুবেল দেখে তো ওর মানে একদম চোখ কপালে উঠে গেছে। ও আমাকে বলতেছে, সাইমন এটা কীভাবে সম্ভব? আমি আজকে এত বছর ধরে ওদের বাগানে লিচু বিক্রি করি, এখন ওই হঠাৎ করে তুই কেন বিক্রি করতেছিস? আমি বললাম আমাকে ও দিয়ে দিছে, এখন আমি কী করব? তো রুবেল খুব রাগ করে, মানে অনেকটাই রাগ করে আর আমার সাথে কথা বলে না। ওই দিন আমি প্রায় আপনার প্রায় 12,000 টাকার মতো লিচু বিক্রি করি। 12,000 টাকার মতো লিচু বিক্রি করি এবং লিচু বিক্রি করার পরে এই লিচুর টাকাটা আমি যখন নাজমিনকে দিতে আসলাম, নাজমিন সেখান থেকে মাত্র 2,000 টাকা নিল। আমি তখন বললাম, লিচু বিক্রি করলাম 12,000 টাকা, তুমি 2,000 টাকা নিলে যে? ও আমাকে বলে 10,000 টাকা তোমার কাছে রেখে দাও। আমি বললাম, বারে তোমার মা জিজ্ঞেস করবে না? ও তখন আমাকে বলতেছে, আমার মা এত কিছু বুঝে না, সমস্যা নাই, তুমি তোমার কাছে রেখে দাও। এরপরে আমি 10,000 টাকা রেখে দিলাম। এরপরে ওদের বাগানের লিচু আমিই বিক্রি করতাম। যে টাকার লিচু বিক্রি করতাম তার অর্ধেক টাকা নাজমিন আমার কাছ থেকে নিত, নিয়ে ওর মায়ের হাতে দিত, আর বাকি অর্ধেক টাকা আমি নিজেই মেরে দিতাম। তোর মা বলতো যে গতবারের লিচু বিক্রি করা হয়েছে অনেক টাকা, যদি রুবেলকে দিয়ে বিক্রি করাইতি তাহলে তো ভালো হইতো, সাইমনকে দিয়ে কেন বিক্রি করাচ্ছিস? মনে হয় সাইমন টাকা খেয়ে ফেলে। এরকমভাবে নাজমিনকে বলতো। নাজমিন বলে যে না, এবার মানে কাঠবিড়ালি এটা ওইটা অনেক লিচু নষ্ট করে ফেলে, আগের মতো এবার আর লিচু নাই। গতবারে যেরকম লিচু হয়েছে এবার কিন্তু লিচু হয় নাই, আর এখন লিচুরের বাজার দর অনেক কম, লিচুর বাজার দাম অনেক কম, আগের মতো কিন্তু লিচু নাই। এরকম করে আস্তে আস্তে করে বোঝানোর পরে দেখা গেল যে মানে ওর মাকেও বুঝাই ফেলা। আর ওর মা হচ্ছে এরকম একজন মানুষ, মেয়ে যেরকমভাবে বলে মা ঠিক সেরকমভাবেই কথা শোনে। এবং আপনি বিশ্বাস করবেন না, এই সিজনে লিচু বিক্রি করে প্রায় 1 লক্ষ টাকা, সে সময় প্রায় 1 লক্ষ টাকা আমি ইনকাম করি। মানে যেই লিচু বিক্রি করি তার 1 লক্ষ টাকার মতো আমি রেখে দিই। এবং লিচুর সিজন যখন লিচুর সময় যখন শেষ হয়ে গেল, তখনও নাজমিনের সাথে আমার সম্পর্কটা চলতেছে। তো আমি যে 1 লক্ষ টাকার মতো ইনকাম করছি বা লিচু বিক্রি করে অর্ধেকেরও বেশি টাকা আমি নিয়ে গেছি, এই বিষয়টা কিন্তু রুবেল কিছুটা আইডিয়া করে ফেলে, মানে কিছুটা সন্দেহ করে ফেলে যে লিচু বিক্রি করে অনেক টাকায় আমার পকেটে ঢুকে গেছে বা আমার কাছে অনেক টাকাই আছে। এবার সেই সন্দেহের সূত্র ধরে বা রুবেল তো ওই সময় আমার শত্রু হয়ে যায়। এবং এরপরে রুবেল করে কি, নাজমিনের সাথে আমার সম্পর্কের বিষয়টা ওর মায়ের কাছে বলে দেয়, মানে নাজমিনের মায়ের কাছে বলে দেয়। এবং নাজমিনের মায়ের কাছে বলে দেয় যে মানে সব সত্য সত্য বলে দেয়। সাইমনকে দিয়ে নাজমিন হচ্ছে লিচু বিক্রি করছে, এর অর্ধেকেরও বেশি টাকা সাইমন রেখে দিছে, নাজমিনকে খুব বেশি টাকা দেয় নাই, নাজমিনকে যা দিত নাজমিন তাই নিত, কারণ নাজমিনের সাথে সাইমনের একটা প্রেমের সম্পর্ক আছে। এই সমস্ত সত্য কথাগুলো যখন নাজমিনের মায়ের কাছে বলে দেয়, এই প্রথম নাজমিনের মা নাজমিনের উপর অনেকটা হার্ড হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। এবং কঠিন হয়ে নাজমিনকে ডিরেক্টলি বলে দেয় নাজমিন যেন আর আমার সাথে কথা না বলে, নাজমিন যেন আমার কাছ থেকে দূরে থাকে। এবং একটা পর্যায়ে উনি নিজেই নাজমিনকে আমার কাছ থেকে আস্তে আস্তে করে সরাই নিচ্ছিল। নাজমিনের আমার সাথে কথা বলে না, আমার কাছে আসে না। সে সময় যদিও মোবাইলের ব্যবস্থা ছিল, তবে গ্রামগঞ্জে ওভাবে মোবাইল এখনও ছড়ায় নাই, যার জন্য আমার কাছেও মোবাইল ফোন নাই, নাজমিনের কাছেও মোবাইল ফোন নাই। তখন কিন্তু আমি মোটামুটি নাজমিনকে একটু ভালোবেসে ফেলি। যদিও মেয়েটা দেখতে শুনতে অতটা ভালো ছিল না, কিন্তু তার প্রতি ওই সময়টাতে আমার একটা ভালো লাগা কাজ করত। সে ভালো লাগার সূত্র ধরে ভালোবাসি, আর ভালোবাসার মানুষটাকে হারানোর পরে বুকের ভিতর কষ্টের পরিমাণটা তীব্র আকার ধারণ করে। কোনো কিছুই ভালো লাগে না, কারণে অকারণে চোখ থেকে ছোট বাচ্চার মতো পানি গড়িয়ে পড়তো, খুব খারাপ লাগা কাজ করতো। এবং রুবেলের সামনে যখন আমি আমার ইমোশন নিয়ে কথা বলতাম, রুবেল এসব নিয়ে হাসাহাসি করতো, মানে আমাকে কোনো পাত্তাই দিত না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় নাজমিনের বাবা তখন দেশে আসে। এবং নাজমিনের বাবা দেশে আসার পরে আমি লোকে শুনতেছিলাম যে নাজমিনকে নাকি বিয়ে দিয়ে দিবে। সেই মুহূর্তটা পর্যন্ত নাজমিনের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ওর সাথে আমার কোনো কথা নাই। সময় যত সামনের দিকে যাচ্ছে আমার কষ্টের পরিমাণটাও বাড়তেছে। এরকম করতে করতে একটা সময় চিন্তা করলাম, শুধু তো লিচু বিক্রি করার জন্য আমি মেয়েটার সাথে প্রেম করছি, এবং এই ছাড়া তো মেয়েটার সাথে সম্পর্ক করার অন্য কোনো কারণ আর আমার ছিল না।
এই মেয়েটা যদি আমার কাছ থেকে চলে যায় বা ওর যদি অন্য কোথাও বিয়ে হয়ে গেলে হয়ে যাক, কষ্ট একটা সময় হয়েছিল, কিন্তু ওর বাবা যখন এই ওকে বিয়ে দিয়ে দিবে, আস্তে আস্তে করে নিজেকে আমি কন্ট্রোল করে ফেলি, সবার সাথে চলাফেরা করি এবং ওই 1 লাখ টাকা আমার কাছে ছিল, এইটা এক জায়গায় লাভের উপরে দিয়ে রাখি, ওইখান থেকেও কিছু টাকা লাভ পাই। এই সব কিছু মিলে ভালোভাবেই চলতেছিলাম। এরকম করতে করতে একটা সময় নাজমিনের বিয়ে হয়ে গেল এবং খুবই কষ্ট পেয়েছিলাম ওর বিয়েতে, মানে যখন শুনেছিলাম আর কি বিয়ে হয়ে গেল। এবং ওর বিয়ে হয়ে যাওয়ার প্রায় 3 মাস পরে একদিনও, মানে ওই 3 মাস পর আমি তখন মোবাইল ফোন কিনি। ওই সময়টাতে আমি একটা মোবাইল ফোন কিনি এবং আমি যে মোবাইল ফোন কিনি এটা কিনতাম আমি আমার মানে বিভিন্ন ধরনের মানুষকে তখন মানে মোবাইল দিয়ে একটা কাজ করতাম, এটা একটু প্রতারণামূলক, ওইটা নাই বলি, তো ওই কাজটা করার জন্য আমি মোবাইলটা কিনি। একরকম প্রতারণা করে মোবাইলে মানুষের কাছ থেকে টাকা পয়সা আনতাম। তো এটা আরেকটা লাইনের কথা, তো ওই লাইনে না যাই। তো এরপরে দেখা গেলো এই মোবাইলটা কেনার পরেই নাজমিন তখন আমাকে একদিন ফোন দেয় আমার নাম্বারে একটা সময় ফোন করার পরে আমি তখন রিসিভ করেও আমাকে বলে আমি নাজমিন। তো ওর তো আমার ব্রেকআপ হয়ে গেছে, আজকে 3 মাস বিয়ে শাদী হয়ে গেছে, পরেও আমাকে দুঃখ করে বলো আমাকে অনেক পছন্দ করতো, ওর বাবার কাছে আমার কথা বলেছে, কিন্তু ওর বাবা আমার নাম শোনার পরেই প্রত্যাখ্যান করেছে, আমাকে গ্রহণ করে নাই, মানে কোনোভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নাই। আমি বললাম তা তো করবেই না, আমি হত দরিদ্র গরিব পরিবারের সন্তান, তুমি এত বড় লোকের মেয়ে, তা তোমাকে কি আর আমার কাছে বিয়ে দিবে? তোমার আব্বা কি এটাতে রাজি হবে? তো নাজমিন আমাকে বলে, জানো আমি না এখনও তোমাকে ভুলতে পারি নাই, এখনও তোমার জন্য আমার অনেক কষ্ট হয়, এখনও লিচু বাগানের নিচে গভীর রাতে কাটানোর সময়গুলো আমার চোখের জল ঝরিয়ে দেয়। যখনই এখনও তোমার মুখটা আমার চোখের সামনে বেশি ওঠে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবেসেছি, বিশ্বাস করো তোমাকে পাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকুন করেছি, কিন্তু ওই সময় যদি আমার হাতে একটা মোবাইল ফোন থাকতো, আজকে যেরকম তোমার কাছে মোবাইল ফোন আছে আমার কাছেও মোবাইল ফোন আছে, যদি এরকম দুজনের কাছে মোবাইল থাকতো তাহলে আমাদেরকে আজ এই দিনটা দেখতে হতো না। তুমি আগে কেন একটা মোবাইল ফোন কিনলা না? তুমি লিচু বিক্রি করে তো তোমার কাছে মোটামুটি অনেক টাকাই ছিল, এরপরেও তুমি কেন মোবাইল ফোন কিনলা না? তোমার তো মোবাইল ফোন কিনা দরকার ছিল। তাই বললাম ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর এসব কথা বলে লাভ নাই। তো এখন তোমার যেখানে বিয়ে হয়েছে তুমি তোমার স্বামীর সাথে থাকো, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। ও আমাকে বলে, এই কথা তুমি কীভাবেই বলতে পারলা? আমি তো এখনও তোমাকে ভুলি নাই, এখনও তোমার জন্য গভীর রাতে আমার চোখ থেকে জল বেরিয়ে বালিশ ভিজে যায়, আমি তোমাকে এখনও ভালোবাসি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আর তুমি আমাকে ভালোবাসো তো ঠিক আছে, ভালোবাসার মধ্যেই থাকুক। মাঝে মাঝেও ফোন দিতেও কথা বলতাম। এরকম করতে করতে একটা সময় জানতে পারে ওর জামাই বিদেশে চলে গেছে। ওর জামাই ছিল বিদেশে, মানে বিদেশ থেকে আসছে, বিয়ে করছে, আবার বিদেশ চলে গেছে। এবং বিদেশ চলে যাওয়ার পরে ও সবসময় আমাকে বলে তুমি আসো, আমার শ্বশুরবাড়িতে আসো। তো একটা কথা কি, বিয়ের আগে কখনোই নাজমিনের সাথে আমার খারাপ কিছু হয় নাই। আমরা যদিও রাতের পর রাত একসাথে কাটিয়েছি, লিচু বাগানের মধ্যে বসে দুজনে মিলে লিচু বাগান পাহারা দিয়েছি, একে অপরকে লিচুর খোসা খুলে লিচু খাইয়ে দিয়েছি, অনেক মধুর, অনেক প্রেম, অনেক ভালোবাসা ছিল। কিন্তু এই ভালোবাসার মাঝে কোনো নোংরামি ছিল না। আমি কখনো নোংরামির নজরে নাজমিনের দিকে তাকাই নাই, আর নাজমিনও কখনো কোনো নোংরামির চিন্তা ভাবনা নিয়ে আমার সাথে কথা বলে নাই। আমরা দুজনকে এমনিতে অনেক, মানে ও আমাকে আর কি অনেক বেশি ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, কিন্তু ওর মতো করে না। এরকম করতে করতে একদিনও আমাকে খবর দেয়, কিন্তু আমি বললাম যে আমি যাবো না, মানে আমি যেতে নিষেধ করি, কিন্তু এরপরও আমাকে বলে তুমি আসো। এমন করে আমাকে যখন অনুরোধ করে আমি একটা সময় ওর শ্বশুর বাড়িতে যাই। এবং যেদিন যাই ওই দিন প্রায় আপনার রাত্র 8টার দিকে যাই। যাওয়ার সময় আমি দোকান থেকে চকলেট, চিপস, আচার, এটা ওইটা অনেক কিছু কিনে নিয়ে যাই। তো ওর যে বেডরুমটা ছিল যেখানে ওর হাজব্যান্ডকে নিয়ে থাকতো, ডিরেক্টলি হচ্ছে ওই রুমে আমাকে নিয়ে যায়। এবং সেই রুমে নিলে পরে তখনও করে কি আমার সাথে কথা বলে, এবং কথা বলতে বলতে প্রায় অনেক রাত হয়ে যায়। মানে কথা বলে ওর রুমের মধ্যে দরজা টরজা লাগে, ওদের বিল্ডিং রুম ছিল, মানে বিল্ডিং ঘর ছিল, উপরে ছাদ করা বিল্ডিং। তো আমাদের কিন্তু তখন টিনের ঘর, মানে ভেঙে চুরে যাওয়ার মতো টিনের ঘর। পরে ওই ঘরের মধ্যে ওর সাথে আমি রাত্রি যাপন করি এবং সারাটা রাত ওখানেই থাকি। তো সেদিনে নাজমিনের সাথে আমার একটা সম্পর্ক হয়, যেটা আপনি শারীরিক সম্পর্ক বলতে পারেন, এরকম একটা সম্পর্ক হয়। এবং এই সম্পর্কটা হওয়ার পর থেকে নাজমিন আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়। এবং দুর্বল হয়ে যাওয়ার পরে ও প্রতিনিয়ত আমাকে বলে আমি তোমার কাছে চলে আসব, আমি তোমার সংসার করব, আমি তোমাকে ভালোবাসবো। কিন্তু আমার ভিতর থেকে জিনিসটা খুব বেশি একটা সাড়া দিত না। একটা সময় ওকে ভালোবাসছিলাম, এটা ঠিক আছে, কিন্তু ওই ইমোশনটা মনে হয় এখন আর ভিতরে নাই, অনেকটা কেটে গেছে। এবং এখন কেন জানি মনে হয় যে ও মনে হয় না আসলেই ভালো। ও দেখতে সুন্দর না, ও কালো, ওর চেহারা মণ্ডল ভালো না, ও না আসলেই মনে হয় ভালো হবে, এরকম চিন্তা ভাবনাই তখন আমি করতাম। তো 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, একটা পর্যায়ে ও আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছে।
প্রায় ১ বৎসরের মতো ১ থেকে ২ মানে ১.৫ বছরের মতো আমাদের সম্পর্কটা চলে এবং ওই ১.৫ বছরে আমি ২-৩ দিন পর ওই শ্বশুরবাড়িতে যাইতাম। ওর শ্বশুর-শাশুড়ি আবার ছিল কিন্তু ওর ননদ, দেওর কেউ ছিল না এবং বিশাল একটা বিল্ডিং ছিল। বিল্ডিংয়ের এক কোণায় ও থাকতো, আরেক কোণায় হচ্ছে ওই শ্বশুর-শাশুড়ি থাকতো। তো ওইখানে যদি নাইচা গাইয়া মিউজিকও বাজাইতাম তাও কিন্তু কেউ টের পাইতো না এবং বাড়িটাও বিশাল একটা বাড়ি ছিল। ফল, ফ্রুট, গাছে মাছে মানে অনেক সুন্দর একটা বাড়ি ছিল। গ্রামীণ যেই বাড়িগুলো হয় না, এরকম একটা বাড়ি। তো আমি ওখানে তখন যাইতাম, ওর সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক করতাম, ঘুরতাম ফিরতাম, খাইতাম, মজা মাস্তি করতাম, কিন্তু ওই শ্বশুর শাশুড়ি কোনো কিছুই বুঝতো না। এমন করতে করতে প্রায় ১.৫ বছরের মতো আমরা সম্পর্কে জড়াই এবং ১.৫ বছরে নাজবিন তখন আমার উপর খুব দুর্বল হয়ে পড়ে, মানে অনেকটা দুর্বল। কিন্তু আমার ওই দুর্বলতাটা তার উপরে ছিল না, শুধু আমি তার দেহের পাগল ছিলাম এবং দেহটাই ভোগ করতাম। তার মনের প্রতি বা তার সাথে সংসার করব, ভবিষ্যতে দুজনে একসাথে থাকবো, এইরকম কোনো চিন্তা ভাবনা কোনো সময় কিন্তু আমার মাথায় ছিল না। এক পর্যায়ে এরকম হলো যে ও আমাকে বলতেছে যে ও আমাকে বিয়ে করবে। আমাকে বলে, আমি তোমাকে বিয়ে করব, আমার স্বামীকে ছেড়ে আমি তোমার সংসারে চলে আসব। ওর কিন্তু ওই সময় পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। আমি তখন বললাম যে না নাজমিন, এটা করা ঠিক হবে না এবং এটা বাদ দাও, এটা করো না। ও বলতেছে যে না, আমি এটা করবো, আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে ভালোবাসি এবং আমি আমার স্বামী সংসার করব না। এবং এরকম করতে করতে ওর স্বামী আসার সময় হয়ে গেছে এবং ওর স্বামী আসার যখন সময় হয়ে গেছে প্রায় ১৫-১৬ দিন পর ওর স্বামী চলে আসবে। ওই রকম একটা সময়ের ভিতরে হলো কি, ও তখন করছে কি, মানে আমি জানতাম ও আমার কাছে চলে আসবে, আমাকে বারবার ফোনে প্রেশার দিতে আসছে যে সাইমন তুমি আমার নিয়ে পালায়ে যাও, আমরা চলো পালায়ে যাই, আমরা পালায়ে গিয়ে কোথাও থাকবো, আমার স্বামী চলে আসবে, তুমি আমাকে নিয়ে যাও। তখন আমি মোবাইল ফোন বন্ধ করে দিই, মানে ও যে এরকম করে বিরক্ত করতেছে, একটা সময় মোবাইল ফোন তখন বন্ধ করে দিই এবং মোবাইলটা বন্ধ করে দিলে পরে ও তখন করে কি, একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসে। আমার ছোটো বোনের সাথে আমার ছোটো ভাইয়ের সাথে কেমনে কথা বলে আমার ছোটো ভাইয়ের মাধ্যমে আমাদের বাড়িতে চলে আসে এবং আমি তখন হচ্ছে দোকানে ক্রাম খেলতেছিলাম। আমার কানে খবর যায় যে এক মেয়ে নাকি বোরকা পরিহিত অবস্থায় আমার ছোটো ভাইয়ের সাথে আমাদের বাড়িতে আসছে। পরে আমার কাছে যখন আমি এটা শুনছি, আমি তখনই শিওর হয়ে গেছি যে অবশ্যই নাজমিন আসছে, কারণ আমি তো মোবাইল ফোন বন্ধ করে রাখছি, সম্ভবত মোবাইলে আমাকে পাই নাই, এই জন্য ও আসছে। তো আমি এটা মনে করে আমি তখন বাড়িতে যাই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমি তখন অন্যরকম কথা শুনতে পাই। নাজমিন যে আমাদের বাড়িতে আসছে, নাজমিন আমাকে বিয়ের দাবিতে আসছে, যে আমি ওকে বিয়ে করতে হবে, আমার সাথে ওর বিভিন্ন ধরনের সম্পর্ক হয়েছে, এখন ওর নিজের হাজব্যান্ডের সংসার করবে না, ওর হাজব্যান্ড কয়েকদিন পর দেশে আসবে, হাজব্যান্ডের সংসার করবে না, ও আমার সংসার করবে, যাতে আমি ওকে বিয়ে করি। মানে এক কথায় বিয়ে করার জন্য খুবভাবে একটা প্রেশার আমাকে তখন দেওয়া হয়। এবং একইভাবে নাজমিনের বাবা তখন বিদেশে, নাজমিনের মা তখন আমাদের বাড়িতে আসার পরে আমার আম্মা তখন আমাকে বলে তুই মেয়েরে বিয়ে কর। এখন আমি তো ওরে পছন্দ করি না, যারা পছন্দ করি না তারে বিয়ে করবো কেন? আমি আমার মায়ের বললাম যে না মা, আমি ওরে বিয়ে করবো না, ওরে ভাল লাগে না। আমার মা তখন আমাকে প্রেশার দেয় যে দেখ, আমাদের পরিবারটা অনেক গরিব একটা পরিবার, নাজমিনদের পরিবার অনেক বড় পরিবার এবং ওদের অনেক টাকা পয়সা আছে, অনেক অর্থ সম্পদ আছে। একটা কাজ কর, তুই মেয়েটারে বিয়ে কর এবং বিয়ে করলে আমাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে, আমাদের ভবিষ্যৎটা অনেক সুখের হবে, তুই মেয়েটারে বিয়ে কর। তো আমি তখন বিয়ে করতে রাজি হই না এবং রাজি না হওয়ার কারণে আমার আম্মা তখন আমার উপরে খুব ক্ষিপ্ত হয়েছে এবং খুব পরে রাত্র প্রায় 11টার দিকে কাজী ডেকে এনে তখন ওই ঘরের মধ্যে নাজমিনের সাথে আমার বিয়ে পড়াই দেয়। এবং বিয়ে পড়াই দিলে পরের দিন সকালবেলায় নাজমিনের শ্বশুর শাশুড়ি এবং তার শ্বশুরবাড়ি থেকে অনেক লোকজন আসে, কিন্তু নাজমিন তার শ্বশুরবাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসে। শ্বশুরবাড়ি থেকে কোনো জামা কাপড় বা টাকা পয়সা কোনো কিছুই নিয়ে আসে না, একেবারে সম্পূর্ণ এক কাপড়ে বেরিয়ে চলে আসে। এবং শ্বশুরবাড়ির লোকজন যখন আসে তখন আমাদের গ্রামেরও 8-10 জন গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যখন সবাই মিলে বলে যে মেয়ে তার ইচ্ছায় চলে আসছে, মেয়ে আপনার ছেলের পছন্দ করে না, যার জন্য মেয়ে চলে আসছে এই ছেলের কাছে, এখন তো আপনারা এটাতে বাধা দিতে পারেন না। তো নাজমিনের শ্বশুর শাশুড়ি তখন সবাই তারা চলে গেল এবং মৌখিকভাবে নাজমিন তখন তার স্বামীকে তালাক করে দিল। এরপরে নাজমিনের সাথে আমার সংসার কাটতেছে, আমি ওদের বাড়িতে যাচ্ছি, ওদের লিচুর বাগান আছে, এই আছে ওই আছে, এটা ওইটা বিক্রি করতেছি, চলতেছি, এরকম করে তখন সময়গুলো কাটতেছে। আমি ওভাবেই আসি, কারণ নাজমিনদের বাড়িটা বিশাল একটা বাড়ি, ওখানে ধরেন বিভিন্ন ফলের বাগান আছে, আম কাঁঠাল, মানে কোনো কিছুর অভাব নাই, মানে ফল বিক্রি করে একটা মানুষ ভালো করে চলতে পারে, ফল ফ্রুট বিক্রি করে নিজের মতো করে চলতেছি। এমন করতে করতে প্রায় আপনার 4 থেকে 5 মাস নাজমিনের সাথে আমার সংসার হয়। ওই 5 মাসের মাথায় নাজমিন তখন বাচ্চা কনসেপ্ট করে এবং এই বৎসর খানিকের মাথায় নাজমিনের ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, মানে আমার একটা মেয়ে হয়। এবং মেয়েটাও দেখতে শুনতে খুব বেশি একটা ভালো হয় না, আমার চেহারার মতো হয় না, অনেকটা নাজমিনের মতো হয়।
মানে একটু কালো হয়, এবং মেয়েটা হওয়ার পরে আমার অনেকটা খারাপ লাগে যে মেয়ে সন্তান হলো তাও আবার কালো। মানে আমার আসলে নাজমিনকে ভালো লাগতো না, সোজা কথা যেটা। এরপরে আমি ওর সাথে সংসার করি, কিন্তু বিভিন্ন মেয়েদের সাথে আমি তখন সম্পর্কে জড়িয়ে পড়ি গ্রামে থাকা অবস্থায়। কারণ আমার চেহারাটি আর অনেক সুন্দর ছিল, দেখতে শুনতে ফর্সা ছিলাম। অনেক মেয়েরাই আমারে পছন্দ করতো, অনেকে স্বামী বিদেশ এরা আমারে পছন্দ করে। আমি মানে আমাদের গ্রামেই বিভিন্ন মেয়েদের সাথে খারাপ সম্পর্কে জড়ায় যেতাম। নাজমিনকে এইটা ওইটা বলে রাতের বেলায় ঘুম থেকে মানে রাতের বেলায় বেরিয়ে যেতাম, এবং বেরিয়ে বিভিন্ন ভাবি, এরপরে চাস্তো বোন, এই ওই মেয়ের কাছে চলে যেতাম। মানে মেয়েদের প্রতি আমার একটা খারাপ নেশা কাজ করতো। ওই নেশাটা আমি কাটাই উঠতে পারতাম না। যে কোনো মেয়েকে দেখলে আমার এই মেয়ের সাথে সম্পর্ক করা, প্রেম করা বা এই ধরনের জিনিসগুলো আমার তখন জাগতো। এরকম করে সময়গুলো সামনের দিকে পাস হইতেছে, এবং নাজমিনের সাথে আমার সংসার জীবনে একটা ঝামেলা বেড়ে যাচ্ছে। নাজমিন আমাকে বারবার বলতেছে, তুমি বিভিন্ন মেয়েদের সাথে কথা বলো, বিভিন্ন মেয়ের কাছে চলে যাও, এটা হতে পারে না, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো, এখন কেন তুমি এরকম করো। মানে ও আমাকে খুবভাবে প্রেশার দিচ্ছে এরকম অবস্থা, কিন্তু কোনোভাবে আমাকে অন্য মেয়েদের কাছ থেকে সরাইতে পারে না। আমি বিভিন্ন মেয়েদের কাছে চলে যাই, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করি। এমন করতে করতে ও তখন ওর বাপ মায়ের কাছে বিচার দেয় আমার নামে, যে সাইমন এটা করে, এবং সাইমন বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক এই জায়গায় ওই জায়গায় চলে যায়। আর ওর বাপ মাই ওকে খুব বেশি মূল্যায়ন করে না, যে তোর তো আমরা ভালো ছেলে দেখেই বিয়ে দিয়েছিলাম, তাতে ওই স্বামীর ঘর থেকে চলে আসলি কেন, এটা তো তোর অপরাধ, এখন তোর মন মতো তুই বিয়ে করছিস, তোর স্বামী যদি ভালো না হয় তা আমাদের তো কিছু করার নাই। ওর বাবা মা ওকে আর মূল্যায়ন করতো না, ওরে দাম দিত না। কিন্তু তখন ওর সাথে আমার এই গভীরতা বাড়তে থাকে, সম্পর্ক বাড়তে থাকে, এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতে কাটতে মানে অন্য নারীদের সাথে সম্পর্ক বাড়তে থাকে, এবং ওর সাথে ঝগড়াঝাটি হতে থাকে। এরকম করতে করতে একটা সময় ওর বাবার কাছে কান্নাকাটি করে বললো, আব্বা, ওর আব্বা কাতারে থাকতো, মানে নাজমিনের আব্বু। তো বলতেছে যে আব্বু একটা কাজ করেন, ওরে বিদেশ নিয়ে যান, কারণ দেশে থাকলেও যেরকম অন্য অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়তেছে, অন্য অন্য মেয়েদের উপরে ও ঝুঁকে পড়তেছে, ওরে ও মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে, ওরে আপনি যেমনি পারেন বিদেশ নিয়ে যান। ওর বাবাকে তখন এগুলো বলে, এবং ওর বাবাকে বললে পরে ওর আব্বা তখন সিদ্ধান্ত না আমাকে বিদেশ নিয়ে যাবে, আমাকে আর দেশে রাখবে না, কারণ দেশে রাখলে আমি খারাপ খারাপ কাজ করতেছি, এবং খারাপ খারাপ কাজ করতেছি বলে উনি আমাকে বিদেশে নিয়ে যাবে। পরে নাজমিনের মায়ের সাথে কথা বলে, আমার আম্মুর সাথে কথা বলে ওর বাবা বিদেশ থেকে, তখন আমার আম্মা খুশি হয় যে ঠিক আছে তাহলে ওরে বিদেশ নিয়ে যান। আমার আম্মার চিন্তা ভাবনা হচ্ছে, আমার বড় 2টা বোন আছে, ওদের তো বিয়ে হয়ে গেল, এবং আমার যদি একটা লাইন হয়, আলটিমেটলি আমার ছোট যে ভাইটা আছে ওরও একটা লাইন হয়ে যাবে, আমার ছোট ভাইটাও একটা লাইনে চলে আসবে। এই জন্য তখন প্রেশার দিচ্ছে যে আমাকে যাতে বিয়েটা করাই দেয়, মানে আমাকে যাতে বিদেশে নিয়ে যায়। এবার বিদেশে নিয়ে যাওয়ার জন্য আমার শ্বশুর তখন আমাকে পাসপোর্টের জন্য টাকা দিল, এবং শ্বশুরের টাকা আমি তখন পাসপোর্ট সম্পূর্ণ করলাম, এবং পাসপোর্ট করে আমি আমার পাসপোর্টের কপি তখন আমি বিদেশে পাঠাইলাম। এবং পাঠানোর পরে বেশি সময় লাগলো না আমার ভিসা প্রসেস হইতে, মোটামুটি আমার ভিসা প্রসেস হয়ে গেল। এবার দ্বিতীয়বার যখন আমার ভিসাটা হইলো, তখনও কিন্তু আমার বউ আবারও প্রেগনেন্ট, মানে নাজমিন আবারও বাচ্চা কনসেপ্ট করে। এরপরে আমি কাতারে চলে যাই, এবং কাতারে চলে যাওয়ার পরে দুর্ভাগ্যবশত আমার একটা ছেলে সন্তান হয়, তবে মৃত। নাজমিনের একটা ছেলে সন্তান হয়, এবং সন্তানটা মৃত হয়। তো শ্বশুর আমাকে তখন বিদেশে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে আমার শ্বশুরের নিজের দোকান ছিল ওইখানে, কাতার ওনার নিজের দোকান ছিল। নাজমিনের আব্বার আমি তখন ওই দোকানে যেয়ে বসি। তো দোকানে যেয়ে বসি, দোকান সব কিছু আমি দেখাশোনা করতেছি। ওনার তো কোনো ছেলে নাই, ওনার মেয়েই 3টা, নাজমিন সবার বড়, এরপরে আর 2টা ছোট। তোর বাবা আমারে খুব আদর করতো, স্নেহ করতো, ভালোবাসতো, এবং ওনার দোকানে যাওয়ার পরে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে নিজের বাবা তার সন্তানের জন্য এরকমটা করে না, আমার শ্বশুর আমার জন্য যা করছে, মানে খুবভাবে আমার টেক কেয়ার করতো, যত্ন করতো, কখনো মানে কষ্ট পাই কিনা, মানে সারাক্ষণই শুধু উনি আমার উপরে মানে থাকতো আর কি, মানে আমাকে এতটাই ভালোবাসতো। এবং এরকম করতে করতে আমি প্রায় ওখানে 2 বছরের মতো থাকি, কাতারে 2 বছরের মতো থাকি। এবং 2 বছর থাকার পরে আমার শ্বশুর হঠাৎ করে একদিন স্ট্রোক করে, উনি হঠাৎ করে স্ট্রোক করে, এবং উনি অনেকটা মোটা হয়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়, স্ট্রোক করে, এবং শারীরিক অবস্থা অনেকটা দুর্বল হয়ে যায়। আগের মতো দোকানে বসতে পারে না, বিদেশে থাকতে পারে না। এবার সবাই ওর বাবারে বলতেছে, মানে আমার শ্বশুরে বলতেছে, এখন তো সাইমন আছে, আপনি সাইমনরে সব কিছু বুঝিয়ে দিয়ে আপনি দেশে চলে আসেন, এখন আপনি সাইমনরে সব কিছু বুঝিয়ে দিয়ে দেশে চলে আসেন, আপনার বিদেশ করে না, বিদেশ থাকেন না। দেন আমার শ্বশুর মানে আমাকেই কিন্তু সব কিছু বুঝিয়ে দিয়া উনি দেশে যাইতে রাজি হয় না, কারণ বিদেশের মাটি তো, এটা তো আর ইউরোপ না, এটা তো হচ্ছে আপনার গালফে, ওখানে ব্যবসা যদি উনি আমাকে দিয়ে যায় তাহলে সবই আমার, মানে ওনার আর কিছু থাকবে না, আমি চাইলে সব বিক্রিও করে দিতে পারবো। এই জন্য উনি আর আমাকে দিচ্ছে না, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে তার শরীর আর কুলাইতেছে না, মানে শরীরে আর কুলাচ্ছে না যে বিদেশ থেকে কাজ করে এভাবে থাকা ওনারা ভালো লাগে না। একটা পর্যায়ে উনি আমার হাতে ধরে কান্না করে দিল, দিয়ে আমারে বললো, সাইমন রে,
এইগুলো আমার খুব কষ্টে উপার্জন করা, এই দোকানপাট। একটা সময় আমি কাতারে আসছিলাম, এসে আমি তাবুকের কাজ করছি। ওনার হাত দেখাইলো, ওনার হাতের বিভিন্ন জায়গায় ফোসকা পড়ে গেছে। উনি তাবুকের কাজ করছে, বিল্ডিংয়ের কাজ করছে, এবং ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে খুব কষ্ট করে 1 রিয়াল 2 রিয়াল করে জমায়া একটা পর্যায়ে উনি এই দোকানটা দিছে। এবং এই দোকানটা ওনার রক্তে ভেজা টাকা। আমি যাতে দোকানটা ঠিকমতো চালাই এবং ওনার যে ছোট 2টা মেয়ে আছে, ওনার ওই 2টা মেয়ের বিয়ে শাদী যাতে আমি দিই, উনি আমাকে এরকম করে অনুরোধ করলো। পরে আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার কন্যা মানে তো আমার বোন, ওদেরকে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। আর আমার শালি যে 2টা ছিল, ওই 2টাও পাইছিল জন্মের কালো, মানে সুন্দর ছিল না। তো এবার আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে বিয়ে দিব। এবং এরকম করে কথাবার্তা হওয়ার পর একটা সময় আমার শ্বশুর কাতারে যে এলাকায় থাকতো সবার কাছ থেকে বিদায় নিল, হাতে পায়ে ধরে সবাই অনুরোধ করলো যে ভাই চলে যাচ্ছি, তোমরা ভালো থাইকো। এরকম করে বিদায় টিদায় নিয়ে আমার শ্বশুর তখন দেশে চলে আসে। তাই আমার শ্বশুর যখন দেশে চলে আসার পরেই আমি তখন দোকানপাটের দায়িত্ব পাই। এই দোকানপাট সব কিছু আমি দেখাশোনা করি। ওই সময় আমি একটানা 4.5 বছর থাকি, আর দেশে আসি না। 4.5 বছর পরে আমার শ্বশুর আমাকে বলে দেশে আসো। 4.5 বছর কিন্তু ভালোই থাকি, দোকানপাট করি, ব্যবসা বাণিজ্য করি, ভালোভাবেই চলি। এবং 4.5 বছর পর আমি দেশে আসি। এবং দেশে আসার পরে নাজমিনকে আমার ভালো লাগতো না। সত্যি কথা বলতে যেটা, আমার মনের ভিতর সবসময় মনে হইতো যে আমি আরেকটা বিয়ে করব, আরেকটা সুন্দরী মেয়েকে বিয়ে করব। এবং দেশে আসার পর সেকেন্ড বিয়ে করার জন্য চেষ্টা করি, কিন্তু নাজমিন আর আমাকে এই অনুমতি দেয় না। কারণ প্রথম বউর অনুমতি ছাড়া তো আর দ্বিতীয় বিয়ে করা যাবে না। নাজমিন অনুমতিও দেয় না, এবং এটা নিয়ে নাজমিন খুব ঝামেলা করে যে তুমি দ্বিতীয় বিয়ে করবা, মানে এটা হতে পারে না। তো এরপরে আমি আবারও কাতারে চলে যাই। এবং কাতারে চলে যাওয়ার পরে এই মানে সেকেন্ড টাইম যখন আমি কাতারে ফিরে আসি, ওই সময়টাতে আমি প্রচুর পরিমাণের বেপরোয়া হয়ে পড়ি। মানে টাকা পয়সা এইদিকে ওইদিকে নষ্ট করতে থাকি, বিভিন্ন নারীদের কাছে যাই, বিভিন্ন মেয়েদের কাছে যাই। এবং সেই সময়টাতে ফেসবুকের আবির্ভাব হয়। আমি ফেসবুক চালাই, মানে ফেসবুকে অ্যাকাউন্ট করি, ফেসবুকে লাইভ অনুষ্ঠান করি, বিভিন্ন ধরনের ছবি আপলোড করি, পোস্ট করি। এবং ফেসবুকে বিভিন্ন মেয়েদের সাথে, বাংলাদেশের বিভিন্ন মেয়েদের সাথে তখন আমার ফেসবুকে সম্পর্ক গড়ে ওঠে। মেয়েদের সাথে আমি বিভিন্নভাবে চ্যাটিং করি, কথা বলি, এইটা ওইটা, মানে একটা মানে অন্যরকম বড় একটা অবস্থার মধ্যে আমি তখন চলে যাই। তো এখন সবাই আমাকে মানে আমার বউয়ের কাছে বিচার দেয় যে আপনার স্বামী কাতারে থাকে, সারাদিন মানে সারা রাত মেয়েদের সাথে কথা বলে, দোকানপাট ঠিকমতো চালায় না, ব্যবসা বাণিজ্য করে না, এই মেয়ের এটিকে টাকা দিয়ে দেয়, ওই মেয়ের টাকা দিয়ে দেয়। মানে আমার বউয়ের কাছে বিচার দেয়। আমার বউ আমাকে খুব বুঝায় যে আমার একটা মেয়ে আছে, মেয়েটা বড় হইতেছে, মেয়েটার একটা ভবিষ্যৎ আছে, তুমি মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও এই বয়সে আর এসব করো না, তুমি ভালো হয়ে যাও। ও আমাকে খুবভাবে বুঝায়, কিন্তু ওর ওই বুঝানিতে আমার আর কোনো কাজ হয় না। দিন যত সামনের দিকে যাচ্ছে, আমার খারাপের পরিমাণটা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এবং এরকম করতে করতে ফেসবুকে আমার ঝুমকা নামের একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। এবং এই মেয়েটা এইরকম একটা মেয়ে, আপনি যদি মেয়েটাকে দেখেন, মেয়েটা একদম লম্বা, একদম দেখলে মনে হয় পাকিস্তানি মানুষ। পাকিস্তানি মেয়েরা যেরকম লম্বা চূড়া স্বাস্থ্যবান হয়, এবং ঠিক এরকমই মেয়েটাকে একটা নজর দেখেই না, মানে ফেসবুকের মধ্যে এই মেয়েটার সাথে তখন আমার টুকিটাকি মেসেজে কথাবার্তা হয়, মেসেঞ্জারে। এবং মেয়েটা থাকতে হচ্ছে ঢাকাতে, ঢাকার। এবং মেয়ের গ্রামের বাড়িও বরিশাল, কিন্তু ফ্যামিলি থাকে ঢাকাতে, এবং ঢাকাতে এস্টাবলিশড। এরকম করে মেয়েটার সাথে আমি তখন কথা বলি ফেসবুকের মাধ্যমে। মেয়েটা আমাকে SMS করে, আমিও তাকে SMS করি। এভাবে দুজনে কথোপকথন করতে করতে একটা পর্যায়ে এই মেয়েটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করতে শুরু করে। এছাড়াও তো আমি অন্য মেয়েদের সাথেও ফেসবুকে কথা বলতাম বা সরাসরি যাইতাম, কিন্তু এরপরও এই আপনার ঝুমকা নামের মেয়েটার প্রতি আমার কেমন যেন একটু মায়া বেড়ে যায়। আবার এই মেয়েটা এতটাই সুন্দর ছিল যে নর্মালি যে কোনো ছেলে দেখলেই না এই মেয়েটার প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দর। এবং কণ্ঠটা একটু অন্যরকম, কিন্তু মেয়েটা দেখতে শুনতে ভালো। মানে কণ্ঠটা কিছুটা পুরুষদের মতো, মানে অনেক মেয়েদের কণ্ঠ হয় না যে মানে টুনিংটা অনেকটা পুরুষের মতো ভাঙা টাইপের, কিন্তু মেয়েটা দেখতে শুনতে সুন্দর। এরকম করে 1 দিন 2 দিন মেয়েটার সাথে কথা বলি, এবং একটা পর্যায়ে এই মেয়েটার প্রতি আমার খুব বেশি ভালো লাগা কাজ করে। যখন এই মেয়েটাকে আমার এতটাই ভালো লাগে, আমি তখন চিন্তা করতেছিলাম যে এই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার তো সবসময় ইচ্ছা ছিল যে আমি একটা সেকেন্ড বিয়ে করব, তো এই মেয়েটাকে আমি দ্বিতীয় বিয়ে করব, এবং এই মেয়েটাকে বিয়ে করে আমি এই মেয়েটার সাথে সংসার করব। এইরকম একটা পরিকল্পনা তখন আমার নিজের মাথায় আসে। এখন এই পরিকল্পনা নিজের মাথায় আসছে পরে আমি এটার সাথে তখন সম্পর্ক করার জন্য চেষ্টা করি, মানে প্রেম করার জন্য চেষ্টা করি। কিন্তু মেয়েটা সহজে আমার প্রেমে পড়তে মানে রাজি হচ্ছে না। সহজে মেয়েটাকে আমি পটাইতে পারি না, বা সহজে আমাদের মাঝে সম্পর্কটা হয় না। একটা পর্যায়ে দেখা যায় যে আমি মেয়েটার জন্য গিফট পাঠাই।
আপনার কাতারে থাকি তো এখান থেকে বড় বড় মার্কেট থেকে দামি দামি গিফট এটা ওইটা বা অনেক কিছু আমি মেয়েটার জন্য পাঠাই। কখনো আপনার মানে গোল্ডের চেইন এই সেই হাবিজাবি পাঠাইতেছি, কারণ তখন তো আমার টাকার অভাব নাই। আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য সবই আমার, আবার আমার শালি যে দুইটা ছিল দুইটার মধ্যে একটার বিয়ে হয়ে যায়, ওইটার বিয়ে হইতো আমি কিছু টাকা পয়সা দিই, এবং আরেকটা শালি অবিবাহিত অবস্থায় আছে। পরে এই ঝুমকা নামের মেয়েটার সাথে তখন আমার এই মেসেঞ্জারের মাধ্যমে কথা হইতো, তারা আমি ঢাকায় গিফট পাঠাইতাম, টাকা পয়সা দিতাম। এরকম করতে করতে আমি সারা রাত জেগে ঝুমকার সাথে কথা বলি, এবং ওই সময় দেখা যায় আমি নাজমিনের সাথে মানে সপ্তাহে 1 মিনিটও কথা বলতাম না। নাজমিন আমাকে প্রতিদিন ফোন দিত, মানে প্রচুর পরিমাণের ইমোতে কল দেওয়া যাইতো, ইমোতে কল দিত, আমি ওর কল রিসিভ করতাম না, ওর কলও রিসিভ করতাম না, ওর সাথে কথাও বলতাম না। ওই সময়টাতে আমি শুধু ঝুমকার সাথেই কথা বলতাম, ঝুমকারে ফোন দিতাম, ওর সাথে সারা রাত জেগে ওর সাথে কথা বলতাম। দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমি অনেকটা দূরে সরে যাই সময়টাতে। এবং এরকম করে প্রায় সেই সময়তে আপনার 7-8 লাখ টাকার মতো আমি মেয়েটারে গিফট পাঠাই কাতার থেকে। স্বর্ণের চেন, মোবাইল ফোন, এই সেই হাবিজাবি অনেক কিছুই পাঠাই। এরকম করতে করতে একটা সময় আমি আমার বউকে না বলে, মানে আমার বউ নাজমিনকে না বলে আমি ঢাকাতে আসি এই ঝুমকার সাথে দেখা করার জন্য। ঢাকাতে আসি ঝুমকার সাথে দেখা করার জন্য, এবং দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে আমি তখন ঝুমকার সাথে দেখা করি। আপনি বিশ্বাস করবেন না, মেয়েটা মনে আমার থেকেও লম্বা, মানে আমার থেকেও লম্বা, স্বাস্থ্যবান, চশমা চোখে পড়ে আসছে, মানে কেমন জানি অপরূপ লাগতেছে। তো মেয়েটাকে দেখে আমার খুব ভালো লাগলো, সরাসরি দেখলাম, এবং আমি সেই পর্যন্ত ওর সাথে রিলেশনে আছে, কিন্তু আমার পরিবারের বিষয়ে তাকে বলি নাই যে এরকম এরকম আমি একটা রিলেশনে আছি, এটা ওইটা। পরে আমি চাইতেছি আগে তারা আমার টাকা পয়সা যা আছে তা দিয়ে পটাবো, এবং পটাইয়া এরপর আমি তারে বিয়ে করব, বা এরপরে তার আমি মানে বলবো যে আমার একটা ফ্যামিলি আছে বা এরকম। এবং ঢাকায় যাওয়ার পরে হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো যে আমি তার জন্য একটা ফ্ল্যাট কিনবো। ওরা মোটামুটি যেই এরিয়াতে থাকতো ওই এরিয়াতেই একটা ফ্ল্যাট আমার পছন্দ হয়, আমি তখন ওই ফ্ল্যাটটা আমি ভাবলাম যে আমি ওর জন্য কিনবো। আগে তো ওর জন্য স্থায়ী একটা জায়গা আমার ঠিক করতে হবে, যেহেতু আমার বউ আছে, বাচ্চা আছে, তো ওদের বিষয় তো না বলে আবার আমি ওকে বিয়ে করবো না, আমার এরকম একটা পরিকল্পনা। এবং কতটাই পাগল ছিলাম ওর উপর, আমি ওর জন্য প্রায় 25 লাখ টাকা দিয়ে ওই সময় একটা ফ্ল্যাট কিনি। ঢাকাতে 25 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনি, এবং ফ্ল্যাট কেনার পরে ওই ফ্ল্যাটে আমি তখন তারে বলি যে এটা তোমার ফ্ল্যাট, আমি তোমার নামে কিনছি। তো ওর নামে ফ্ল্যাট কিনি, এবং আমি ওকে ওই ফ্ল্যাটে রাখি, এবং এরপর আমি পুনরায় আবারও কাতার চলে আসি। এবং কাতার আসার পরে ওরে প্রচুর টাকা পয়সা দিয়ে দিতাম, মানে মাস শেষে ইনকাম যা করতাম সব টাকায় ওকে দিতাম। এরকম করতে করতে হঠাৎ করে একটা পর্যায়ে আমি দেখলাম ও জানি কেমন আমার কাছ থেকে একটু একটু করে সরে যাচ্ছে। মানে আগে যেরকম আমাকে ভালোবাসতো, আমি ফোন দিলে আমার সাথে কথা বলতো, আমার প্রতি একটা দুর্বলতা কাজ করতো, ইমোশন কাজ করতো। এখন মনে হচ্ছে দিনে দিনে এটার মাঝে কেমন জানি একটা পরিবর্তন ঘটতেছে। আগের মতো করে আমার প্রতি এতটা ইমোশনাল না, আমার কাছ থেকে একটু একটু করে সরে যাচ্ছে। আগের মতো করে আমাকে কল দেয় না, তখন আমার ভিতরে খারাপ লাগা কাজ করতে শুরু করে। অ্যান্ড ওই সময়টাতে আমি তখন ডিরেক্টলি তারে বিয়ের প্রস্তাব দিই যে আপনার ঝুমকা, আমি তোমার বিয়ে করব, বিয়ে করার প্রস্তাব দিই। এবং প্রস্তাব দিলে পরে আমি ভাবি আমি তাকে এতটাই ভালোবাসছি, ওরে না পাইলে আমি মরে যাব। একটা সময় আমি ইমোশনাল হয়ে যাবো, ইমোশনাল হয়ে ওর কাছে কাঁদতে কাঁদতে বলি যে দেখো, আমি আসলে তোমার কাছে অনেক কিছু লুকাইছি, আমার পারিবারিক বিষয় অনেক কিছু লুকাইছি। এবং একটা পর্যায়ে আমি আমার পারিবারিক বিষয়গুলো তাকে বলে দিই যে আমার এক বউ আছে, আমার একটা বাচ্চা আছে, এবং আমার বউকে আমার ভাল লাগে না, আমার প্রথম থেকে একটা সেকেন্ড বিয়ে করার ইচ্ছা ছিল। তো যেহেতু তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, তোমাকে আমার ভালো লাগছে, অ্যান্ড আমি তোমাকে বিয়ে করবো, তোমার সাথে সংসার করব। অ্যান্ড ও আমাকে বলে যে না, আমি তো আরেকটা মেয়ে সংসার ভাঙতে পারবো না, তুমি আমাকে ভালোবাসছো ঠিক আছে, না বললে আমার সাথে রিলেশন করছো, এটা তুমি ঠিক করো না, অন্যায় করছো। তো যা হবার তা হয়ে গেছে, এখন যেহেতু তোমার বউ আছে, তোমার বাচ্চা আছে, তুমি তাদেরকে নিয়ে থাকো, অ্যান্ড আমাকে খুব বেশি একটা বিরক্ত করো না। তখন আমি বললাম যে দেখো ঝুমকা, আমি তোমাকে খুব ভালোবাসি, এবং আমি আসলে তোমাকে ছাড়া বাঁচবো না। ও আমাকে বলে আমি আরেকটা মেয়ের সংসার নষ্ট করব কেন, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার তো আমি নষ্ট করতে পারি না, এটা তো আমার দ্বারাই সম্ভব না। পরে আমি বললাম যে তুমি যা বলো আমি তাই করব, তুমি যদি বলো আমি আমার আগের বউকে ছেড়ে দিব, আমার যে আগের বউ আছে নাজমিন, আমি ওইটাকে ছেড়ে দিব, আমি ছেড়ে দিয়ে হলেও তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে না, তা তো আমি কোনোদিনও মানবো না, আপনার যে আগের বউ তার অপরাধটা কী অপরাধ আপনি তারা ছেড়ে দিবেন। আমি বললাম ও কালো, বলে কালো হলেই কি একটা মানুষকে ছেড়ে দিতে হবে, আর কালো হওয়া কি কোনো মানুষের দোষ, কোনো অপরাধ যে সে কালো বলে আপনি তারা ছেড়ে দিবেন? দেখা যায় একটা সময় আমারও সৌন্দর্য থাকবে না, তাহলে কি আপনি আমাকেও ছেড়ে দিবেন? আমি তখন বললাম যে না ঝুমকা, আমি তো তোমারে ভালোবাসি, অ্যান্ড আমি কখনোই তোমাকে ছাড়তে পারবো না, তুমি এরকম কথা বইলো না। ও আমাকে তখন ইগনোর করে যে না, ও আমাকে বিয়ে করবে না, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং একটা পর্যায়ে আমি তারে বললাম যে দেখো,
আমি তোমারে ভালোবাসি, তুমি এরকমটা করো না, এবং তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু আত্মহত্যা করব। এবং বিশ্বাস করুন ওর প্রতি আমি এতটাই পাগল ছিলাম, আমি ভিডিও কল দিয়ে আমার হাত পর্যন্ত কেটে ফেলি, অনেকবার হাত কাটি এবং ওরে বলি তুমি যদি আমার বিয়ে না করো আমি আত্মহত্যা করব, এই সেই। ও আমার অনেকভাবে বোঝায় যে দেখো তুমি আমাকে বিয়ে করতে পারবে না, আমার এইটা সেইটা অনেক কিছু আমাকে বলে, কিন্তু আমি ওর কোনো কথাই মানি না, ওর কোনো কথাই শুনি না। এবং না শোনার পরে দেখা গেল আমি তারে বললাম যে তুমি যদি আমার বিয়ে না করো আমি আত্মহত্যা করব। এবং যখন আত্মহত্যা করার হুমকি দেই তখনও আমাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত, কিসের শর্ত? আমাকে বলে শর্ত হচ্ছে তুমি তোমার আগের বউকে ছাড়তে পারবে না, তোমার আগের বউকে ছাড়তে পারবে না, তোমার আগের বউকে রেখেই তুমি আমাকে বিয়ে করতে, মানে আমাকে বিয়ে করবা, তোমার আগের বউকে রেখে দিবা এবং তোমার আগের বউকে ছাড়তে পারবা না। আমি বললাম ঠিক আছে আমার আগের বউকে আমি রাখবো, অ্যান্ড তুমি কি আমার আগের বউকে রেখে আমার সংসার করবা? বলে হ্যাঁ। ওই মেয়েটার কোনো অপরাধ নাই, কেন তুমি ওই মেয়েটাকে ছেড়ে দিবা? ওই মেয়েটা তো কোনো দোষ করে নাই, এবং যার কারণে আমি চাই ওই মেয়েটাও তোমার থাকুক এবং তুমি আমাকেও বিয়ে করো। আমি প্রয়োজনে সতীনে সংসার করবো, যেহেতু তুমি আমাকে ভালোবাসো, বা আমাকে ছাড়া তুমি আত্মহত্যা করবা, আমাকে ছাড়া একটা মানুষ মরে যাবে, এটা আমি তো মানতে পারবো না। ভাই দেখেন আমি জানি আপনারা সবাই আমাকে বোকা বলবেন, কিন্তু আমি প্রেমের প্রতি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি আমার ভালো মন্দটাও ভুলে গেছি, যে আমার জন্য কোনটা ভালো আমি সেটাই ভুলে যাই। এরপরে আমি তখন এই ঝুমুরের সাথে কথাবার্তা বলতে বলতে কিন্তু ঝুমকা আমারে বলে যে তুমি কিন্তু তোমার বউয়ের কাছে আমার কথা এখন বইলো না, মানে হঠাৎ করে বইলো না, তুমি একটু সময় নাও। এমন করে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে একটার সময় ও আমাকে বলে যে আমার পরিবার তো এই সম্পর্ক মেনে নেবে না, তোমার যেহেতু বউ আছে বাচ্চা আছে, আমার পরিবার তো এটা মানবে না, এবং আমি তো তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না, তোমাকে যদি আমার বিয়ে করতে হয় তাহলে গোপনে করতে হবে, এবং গোপনে বিয়ে করতে হবে, এভাবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পরে আমি বললাম প্রয়োজনে গোপনেই করো, প্রয়োজনে গোপনেই করো, এবং তুমি এভাবে করতে না পারলে গোপনেই করো। ও আমাকে বলে তাহলে কি তুমি আমাকে গোপনে বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ আমি তোমার গোপনে বিয়ে করব, এবং আমি তোমাকে বিয়ে করে ডিরেক্টলি আমার বাড়িতে উঠাবো। তো ও আমারে বলে তোমার বউকে, তাহলে তোমার বউ কী মনে করবে? আমি বললাম তাহলে আমি আমার বউকে বলে দিই, আমার বউকে বলে দিই যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে ভালোবেসে বিয়ে করব। বলে তোমার বউকে এটা সহ্য করতে পারবে? আমি বললাম হয়তো পারবে। আমি না ভাই এতটাই বোকা ছিলাম, তখনও না বুঝতে পারি নাই। আমিও আমার প্রথম বউকে মানে নাজমিনকে বলি যে আমি একটা মেয়েরে ভালোবাসি, ঢাকাতে, মেয়ের নাম ঝুমকা, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? আমার বউ আমারে বলে যে ঠিক আছে যদি আপনার মনে টানে, আমি তো আপনাকে অনেক বুঝাইছি যে আপনি বিয়ে শাদী করেন না, এইসব থেকে ফিরে আসেন, বিয়ে শাদী করতে আমি আপনাকে মানা করছি, কিন্তু আপনি তো আমার কথা শোনেন না, আপনি এই জায়গায় ওই জায়গায় টাকা নষ্ট করার চেয়েও আপনি তাহলে একটা বিয়ে করেন, ওই মেয়েটা যদি ভালো হয় তাহলে আপনি ওই মেয়েটাকে বিয়ে করেন। এই কথা আমার বউ আমাকে বলতেছে, বাট আমি তখনও বুঝি না যে আমার বউ এতটা কেন, মানে আমার সাথে কোনো রিয়েক্ট করলো না, কোনো ঝগড়া করলো না, কোনো ঝামেলা করলো না, সে তো সহজে মানে বিষয়টা মেনে নিল কেন, সেটাও বুঝলাম না। না বুঝে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেশে আসবো। আমার বউ বলে ঠিক আছে দেশে আসেন। পরে আমি দেশে আসি, এবং দেশে আসার পরে আমি প্রথমে ঢাকাতে আপনার এই ঝুমকার সাথে দেখা করে আমি বরিশাল আমাদের গ্রামে যাই। বরিশাল আমাদের গ্রামে যাওয়ার পরে এই বিষয়টা আমি তখন আমার আব্বা আম্মাকে বলি। আমার আব্বা আমাকে বললে পরে আমার আব্বা আম্মা খুব রেগে যায়, মানে আমার সাথে অনেকটা রাগারাগি করে যে না তোর বউ আছে বাচ্চা আছে, এরপরেও তুই কেন সেকেন্ড বিয়ে করবি, সেকেন্ড বিয়ে তুই কেন করবি, এই মুহূর্তে তোর সেকেন্ড বিয়ে করার দরকার নাই। আমার আব্বা আম্মা মানা করে, কিন্তু আমার বউ নাজমিন না আমাকে অনুমতি দিচ্ছে, মানে নাজমিনের ভিতরে কোনো রিয়েকশান নাই। এই যে আমি আরেকটা বিয়ে করতেছি বা আরেকটা বিয়ে করবো, নাজমিনের মাঝে কোনো রকমের রিয়েকশান নাই। মানে ও বলতেছে ঠিক আছে বিয়ে করলে করো, আমার কোনো আপত্তি নাই, বা আমি তোমাকে অনুমতি দিলাম, এরকম করে কথা বলে। অ্যান্ড এরকম করে কথা বলতে বলতে একটা সময় হলো কি আমি এই ঝুমকারে বললাম যে তুমি ঢাকা থেকে বরিশালে আসো, আমি তোমার বিয়ে করবো, যেহেতু তোমার পরিবার রাজি হয় না আমি তোমার গোপনে বিয়ে করব। ঝুমকা তখন রাজি হলো, রাজি হওয়ার পরে বরিশাল শহরে আসছে, এবং বরিশাল শহরে আসার পর আমি তখন এলাকার সব মানুষকে জানাইছি, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে জানাইছি, আমার আত্মীয় স্বজনকে, আমার বউ, এবং সবাই জানছে বিষয়টা। দেখেন আমি যে ঝুমকারে বিয়ে করব এতে আমার বউয়ের মনেও কোনো রিয়েকশান নাই, আমার শ্বশুর শাশুড়ির মনেও কোনো রিয়েকশান নাই যে তাদের মেয়ের জামাই আরেকটা বিয়ে করতেছে, সতীন আনতেছে, বাট তাদের মনে কোনো রকমের নাই যে ঠিক আছে করুক, তারা খুব নর্মালি মেনে নিছে। তো আমি তখন এটা ভাবছিলাম যে আমি যে আজকে এতগুলো বছর ধরে বিয়ে করব বলে আমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছি, আমার বউকে কষ্ট দিচ্ছি, তারা সম্ভবত ওই কষ্ট পাওয়ার পরে তারা একটু নর্মাল হয়ে গেছে যে ঠিক আছে যেহেতু এরকম করেই বিয়ের জন্য প্রেশার দিচ্ছে বা বিয়ে করতে যায় তাহলে করুক। মানে আমি ভাবছিলাম যে এইটা যে তারা যে আমি যেহেতু এরকম করতেছি তারা সম্ভবত বিষয়টা নর্মালি নিয়ে নিয়েছে যে ঠিক আছে বিয়ে যেহেতু এরকম করতেছে তাহলে বিয়েটা করুক, আমি এটাই ভাবছিলাম। তো এরপরে এমন করে তখন আমি আপনার ঝুমকাকে বরিশাল শহরে আনি।
বরিশাল শহরে আনার পরও ঝুমকার মাঝে আমি কেমন জানি একটা অন্যরকম একটা ইমোশন বা কি জানি একটা চিন্তা দেখতে পাচ্ছি, ওর কপালে চিন্তার ভাঁজ পড়ে আছে। তো আমি চিন্তা করলাম যে মনে হয় ও আমার সাথে বিয়ে করতে রাজি হয় না, বা এইটা ওইটা আমার ফ্যামিলির অমতে বিয়ে করতেছে এই কথা বলার পর আমাকে বলে ঠিক আছে, আমি আগামী দিন আজকে আমাদের বাড়িতে যাব, বা ওদের বরিশালে বাড়ি আছে আপনার ঝুমকা বলে আমি বরিশালে আজকে আমাদের বাড়িতে যাব, এবং আগামী দিন বিকেলবেলা আমি তোমাদের বাড়িতে যাব। সো তুমি রাতের মধ্যে বিয়ের আয়োজন করো, আমি বিকেলে তোমাদের বাড়িতে যাব। এই কথা বলার পরে ও খুব পর্দা করে ঝুমকা খুব পর্দা করে বিকেলবেলা আমাদের বাড়িতে আসছে। ও নিজেই চলে আসছে আমাদের গ্রামে। তো আমি আমাদের এলাকার লোকজন যা আছে সবাইরে জানাইছি, বা সবাই আমার আত্মীয় স্বজন মোটামুটি সবাই জানছে, যদিও তারা এটা দেখেও রাজি না। এরপর আমার আত্মীয় স্বজন অনেকেই আসছে আমাদের বাড়িতে। বিকেলবেলা ঝুমকা আসছে, আসার পরে সন্ধ্যার পরে তখন কাজী ডাকা আনা হয়েছে, কাজী ডাকছি, এবং কাজী ডেকে আনার পরে ঝুমকা আমারে বলতেছে আমি কাজী দিয়ে বিয়ে করব না। আমি বললাম কেন? মানুষ তো বিয়ে করলে মেয়েরা সবসময় বলে যে অনেক টাকা কাবিন হবে, কাজীর মাধ্যমে বিয়ে হবে, আর তুমি হঠাৎ করে বলতেছো কাজী দিয়ে বিয়ে করবা না, কেন কাজী দিয়ে বিয়ে করবা না? আমরা বলতেছে না আমার ইচ্ছা, আমি কাজী দ্বারা বিয়ে করব না, আমি তোমার এমনিই বিয়ে করবো। কাজীরে বলো শুধু কলমা পড়ানোর জন্য, যাতে কোনো কাবিন না করে। তো কাবিনটা আমি তখনই করবো যখন আমার পরিবার রাজি হবে। আর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন এই গ্রামের সবার সামনে, যে গ্রামের যত লোকজন আছে সবার সামনেই তখন এই কাবিন ছাড়া শুধুমাত্র শেওরাও করে কলমা পরে আমি তখন এই ঝুমকারে বিয়ে করি। মোটামুটি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই থাকে, এবং বিয়ে হবার পরে আমি তখন ঝুমকারে নিয়ে ঘরে যাই। আমার বিয়ে হয় এবং বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে আমার আগের বউ নাজমিন নিজের হাতে বাসরঘর তৈরি করে দেয়। নিজের হাতে বাসরঘর তৈরি করে আমার শালিরা এসে বাসরঘর তৈরি করে দেয়, এবং সবাইকে নিয়ে আমি তখন এই বাসরঘর ঠিক করে দেওয়ার পর আমি তখন আমার বউ ঝুমকারে নিয়ে, আমার নতুন বউ ঝুমকারিকে নিয়ে আমি তখন বাসরঘরে ঢুকি। কিন্তু বাসরঘরে ঢুকার পরে আমি ঝুমকার মাঝে কেমন জানি একটু অন্যরকম একটা জিনিস দেখতে পাচ্ছি, এবং আমি চিন্তা করতেছি ও এরকমটা কেন করতেছে। আমার সামনে খুব বেশি একটা বাসর ঘরে ঢুকলে যে আমরা তো রিলেশন করে বিয়ে করেছি, এবং মোবাইল ফোনে দুজনের সাথে অনেক সম্পর্ক হয়েছে, এবং এরপরে আমি ওকে বিয়ে করে আমার ঘরে আনছি, তাহলে তো আমার সাথে ওপেন থাকার কথা, যেটাকে বলে ফ্রি মাইন্ড আমার কাছে আসার কথা, ফ্রি মাইন্ড আমার কাছে থাকার কথা। কিন্তু বাসর ঘরে যাওয়ার পরে ওর শরীরে হাত দিলে পরে ও কেমন জানি আমার কাছ থেকে ওর শরীরটা সরিয়ে নেয়, আমার কাছ থেকে নিজের শরীরটাকে সরিয়ে নিতে চায়। আমি তখন বললাম যে এরকমটা কেন করতেছো? তুমি আমার কাছ থেকে এরকম একটু একটু করে সরে যাচ্ছ, বা তোমার শরীরের সাথে আমার শরীর লাগাতে চাচ্ছ না? আমরা তো রিলেশন করে বিয়ে করেছি, সো এতটা তো লজ্জা পাওয়ার কিছু না। ও আমাকে বলতেছে না ফোনে ছিল একটা, এখন সরাসরি আরেকটা, এখন এই জন্য আমার কাছে কেমন লাগতেছে। আমি বললাম যে আরে না, কেমন লাগার কি আছে, তুমি এরকমটা করো না তো, একটু নর্মালি থাকো। আমি ওকে নর্মালি রাখার চেষ্টা করতেছি। এমন করে প্রায় ঘন্টাখানেক পরে আমি যখন ওর শরীরে আবারও হাত দিলাম, ও আমাকে বলে আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? এমনিই বলে। আমি বললাম ঝুমকা এটা তুমি কি বলছো? আমি আমার পরিবারের অমতে গিয়ে, আমার বউয়ের অমতে গিয়ে, সবার অমতে গিয়ে আমি তোমাকে বিয়ে করলাম, তোমার পরিবারের অমতে। সো তোমাকে ভালো না বাসলে কি আমি বিয়ে করেছি? অবশ্যই তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি বলে কিন্তু আমি বিয়ে করেছি। ও তখন আমাকে বলে আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না আমার শরীরটাকে ভালোবাসো? তো নর্মালি কোনো মেয়ে যদি এই কথাটা বলে যে তুমি কি আমাকে ভালোবাসো না আমার শরীরটাকে ভালোবাসো, তাই তো যে কোনো ছেলে বলবে আমি তোমাকে ভালোবাসি। আমিও সবার মতো উত্তর দিলাম যে না ঝুমকা, আমি তোমাকেই ভালোবাসি। ও বলে তুমি যদি আমাকেই ভালোবাসো তাহলে আমার শরীরে হাত দিও না। পরে আমি বললাম যে এটা তুমি কী ধরনের কথা বলো? আমি তোমাকে বিয়ে করছি, আজকে আমাদের বাসর রাত, আজকে আমাদের সোহাগ রাত, তো সেই রাতে আমি তোমার শরীরে হাত দিব না? এইটা কী ধরনের কথা? আমি তো তোমাকে বিয়ে করছি, সো তুমি তো আমার কাছে হালাল। ও বলে না তুমি আমার শরীরে হাত দিও না, কারণ আমার শরীরে হাত দিলে তুমি হার্ট অ্যাটাক করবা। এমনি আমাকে বলতেছে আমাদের কথাগুলো বাসর ঘরে হচ্ছে। আমি তখন বললাম যে আমি তোমার শরীরে হাত দিলে হার্ট অ্যাটাক করবো, মানিটা কি? আমাকে বলে তুমি তো একটু আগেই বললা যে তুমি আমাকে ভালোবাসো, আমার শরীরকে ভালোবাসো না, সুতরাং আমার শরীরে হাত দিতে হবে কেন? আমি তখন বললাম আমি না তোমার কথা বুঝতে পারছি না ঝুমকা, এটা তুমি কি বলছো? কী ধরনের কথা বলছো? আমি তো তোমার কথা বুঝি না, তুমি এটা কী বলো? ও আমাকে বলে তুমি আসলে আমার শরীরটা কখনোই পাবা না। তুমি যদি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আমি অনেক চেষ্টা করছি তোমার কাছ থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তুমি আত্মহত্যা করবা, এই করবা, সেই করবা, এবং সব কিছু দেখে আমি একটা পর্যায়ে তোমার উপর ইমোশনাল হয়ে আমি তোমাকে বিয়ে করছি, কিন্তু তুমি আমার শরীরটা কখনোই পাবা না। আমি তখন বললাম যে আমি তোমার শরীর কখনোই পাবো না, মানে কি? এটা তুমি আমাকে কী বলতে চাচ্ছ যে আমি তোমার শরীর পাবো না, কখনোই পাবো না, এটা কেন? ও তখন আমাকে বলে আমার শরীরটা তুমি এই কারণে পাবা না, কারণ আমি কোনো নারী না। আমি বললাম তুমি কোনো নারী না? এটা কী ধরনের কথা বলো? তুমি কে? ও তখন আমাকে বলে
আমি একটা হিজড়া। মানে আমি কি তখন হাসবো না কাঁদবো না আসমান থেকে পড়বো আমি না বুঝতে পারছি না। ও তখন আমাকে বলে যে তুমি বিশ্বাস করো না, ঠিক আছে তোমার হাতটা দাও। এরকম করেও আমাকে আমার আমার হাতটাও নিয়ে গেল। আমার বাসার মধ্যে ডিম বাতি জ্বলতেছে এবং ডিম বাতি জ্বলা অবস্থায় আমার হাত দেওয়ার পরে আমি মোটামুটি যতটুকু ধারণা করলাম যে আসলেই তাই। পরও আমাকে বলে যে দেখো আসলে কি বলবো, আমি চাচ্ছিলাম তোমার কাছ থেকে সরে যাওয়ার জন্য। আর এখানে আরেকটা বিষয়, ওর কণ্ঠটা যেই শুনতো, মানে আমি যখন কাতারে ছিলাম যারাই ওর কণ্ঠ শুনতো তারা সবাই বলতো যে মেয়েটা হিজড়া। এবং ওরা যখন প্রথম আমাদের বাড়ির মধ্যে, মানে ও যখন আমার মানে রিলেটিভের মধ্যে যারা ওর ছবি দেখেছে, মানে যত মানুষ ওর ছবি দেখেছে সবাই বলছে মেয়েটা হিজড়া, এটা কোনো মেয়ে না, মানে এরকম করে আমাকে বলতো। কিন্তু ও যে আসলেই হিজড়া এইটা কোনোভাবেই আমার মাথায় ছিল না। আমি তখন বললাম যে তুমি যদি হিজড়াই হবা তাহলে আমাকে আগে কেন বললা না, আমাকে আগে কেন বললো না, এবং কেন আমাকে আগে ধোকা দিলা। ও তখন আমাকে বলে যে দেখো আমি হিজড়া হতে পারি, কিন্তু আমার ভিতরে একটা স্বপ্ন ছিল একটা সংসার করা। আমার ভিতরে একটা স্বপ্ন ছিল যে কোনো একটা পুরুষের সাথে একটা সংসার করা, কোনো একটা পুরুষের সাথে থাকা, এবং যেই মর্মে আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। হয়তো আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হবে না, তাতে কী হয়েছে, তুমি তো আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসার ঊর্ধ্বে তো আর কিছু হতে পারে না, শারীরিক সম্পর্ক হলেই যে ভালোবাসা হয় তা তো আর না, তাই না? আমি বললাম তাই বলে আমি একটা হিজড়ার সাথে সংসার করব? ও তখন আমাকে বলে তাতে কি, তুমি না একটু আগে আমাকে বললা যে তুমি আমাকে ভালোবাসো, আমার শরীর কেনা, সো তুমি তো আমাকে সবসময় পাবা, আমার মনটা তো সবসময় তোমার সাথেই থাকবে, সো তুমি এটা কি বলো, সমস্যা নাই তো? আমি তখন বললাম যে দেখো তুমি আমাকে এভাবে ঠকাইলা। আমাকে বলে ঠকাইলাম না তো, আমার ইচ্ছা পূরণ হইলো, আমি একটা পুরুষ মানুষের সংসার করলাম, তোমারও ইচ্ছা পূরণ হলো, তুমি যাকে ভালোবাসলা তুমি তারে পাইলা। আমি মুখের উপরে তখন বললাম আমি তোরে এই মুহূর্তে তালাক দিব, এবং এই কথা বলে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে আমি তাকে বাঁশর করে তালাক দিই। ও তখন আমাকে একটা হাসি দিয়ে আমাকে বলে আমি তো একটা হিজড়া, আমাকে তালাক দেওয়ার না দেওয়ার কি আছে? আমি বললাম তুই এই মুহূর্তে যদি আমার ঘর থেকে বেরিয়ে না যাস আমি তোরে মেরে ফেলবো। আমি এখন ঘর থেকে বেরোয় যাব, এবং আমি আসার পর যাতে দেখি তুই আর আমার বাসর করে নাই। আমি আমাকে বললাম আমি কোথায় যাব, আমি এখন কোথায় যাব? আমি বললাম তুই কোথায় যাবে এটা তুই জানিস, আমি তো জেনে শুনে আর একটা হিজড়ার সাথে সংসার করব না। এইটা তো হতে পারে না যে আমি একটা হিজড়াকে বিয়ে করছি, এবং এইটা তো আগে পরে মানুষ জানবে, এটা তো আর লুকিয়ে রাখার বিষয় না। আর মানুষ যখন জানবে আমি কি করে সমাজে মুখ দেখাবো? এর থেকেও বরং তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমি বলবো তুই পালাই গেছস। আমারে বলেন আমি কোথাও যাব না। আমি তখন বললাম তুই আমার ঘর থেকে বেরিয়ে না গেলে আমি তোর সত্যি সত্যি মেরে ফেলবো। এই কথা বলে মানে রাগের আমি তখন তারে খুন করে ফেলতাম, মানে এত পরিমাণে রাগ আমার চাইবা বসছিল, আমি তারে খুন করে ফেলতাম। এই পর্যায়ে আমি তখন করলাম কি, মানে বাইরের দরজাটা খুলে আমি বেরোয়েছি। বেরোয়ার পরে মানে আমার পিছনের দরজা খুলে আমি তখন আমাদের পুকুর পাড় আছে, পুকুর পাড়ে চলে গেছি। পুকুর পাড়ে গিয়ে ওইখানে বসে চিৎকার করে কান্না করতেছি যে আমার এইভাবে ধোকা দিল। আমি একটা হিজড়ার সাথে আজকে এত বছর ধরে সম্পর্ক করলাম আর আমি বুঝতেই পারলাম না, আর এই হিজড়া আমাকে বিয়ে করে ফেললো। আল্লাহ, এটা যদি আমার এলাকার লোকজন জানে আমি কি করে মানুষের কাছে মুখ দেখাবো, আমি কি করে সমাজে মুখ দেখাবো, আমি কি করে মানুষের কাছে মুখ দেখাবো, আমি কি করবো? আমার তো মান সম্মান আর কিছু রইল না। আমি একটা হিজড়াকে বিয়ে করলাম, একটা হিজড়া আমার বউ হইলো, মানে আমি কি বলবো ভাই, বিশ্বাস করেন। এরপর আমি প্রায় 2 ঘন্টার মতো ওখানে বসে কান্নাকাটি করি। 2 ঘন্টা পরে আমি যখন বাসর ঘরে ঢুকি দেখি যে ও বাসর ঘরে নাই, মানে ঝুমকা আর বাসর ঘরে নাই। ওরে বাসর ঘরে না দেখা আমি তখন আমার মায়েরও কিছু বললাম না, আমার বাবারও কিছু বললাম না, আমি বাসর ঘরের মধ্যেই বসে আছি। মানে ও কোন দিকে বেরিয়ে গেছে বা কোথায় চলে গেছে এইসব কিন্তু আমি জানি না। আমি ওখানে বসে আছি এবং ওখানে শুয়ে কান্না করতেছি। কান্না করতে করতে ফজরের আজান দিয়ে দিছে, এবং ফজরের আজান দিছে পরে আমি তখন নামাজ পড়ার জন্য বের হয়েছি। আমি কিন্তু কখনোই নামাজ পড়ি না, আমার মনে হয় না যে আমি ঈদ ছাড়া আর শুক্রবার ছাড়া কখনো মসজিদে যাই উক্তিয়া নামাজ পড়তাম। ওই দিন আমি নিজে নামাজ পড়ার জন্য মসজিদে যাই সকালবেলা, এবং নামাজ পড়ছি। সবাই আমারে বলতেছে কিরে নতুন দুলা নামাজ পড়তে মসজিদে আসছে, ভালো সুন্দর করে সবাই আমার সাথে কথাবার্তা বলে। আমি নামাজ পড়ে ঘরে আসি, অনেকক্ষণ পরে মসজিদে বসে থাকি, কিন্তু চারদিকে যখন আলো ফুটে যায়, আলো ফুটার পরে তখন আমি ঘরের মধ্যে আসি। ঘরে আসার পর আমার মা আমারে বলতেছে কিরে তোর বউ কই? আমার বউ আমারে বলতেছে কী ব্যাপার, তোমার সুন্দরী আদরের বউ কোথায়? আমি বললাম এই মেয়ের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছিল, আমি মেয়ের বিদায় করে দিছি রাতের বেলায়। আমার বউ আমারে বলে শোনো সত্যি কথা বলো, তোমার বউ কই? আমি বললাম আমি জানি না আমার বউ কই। আমার মা আমারে বলে কী শুরু করছিস সেগুলো, গ্রামের মানুষের কাছে কী বলবো?
আমি বললাম যে ওর আরেকটা সম্পর্ক আসছিল, যে ছেলের সাথে ওর সম্পর্ক ওই ছেলের সাথে চলে গেছে। আমার মা আবার বলে কাজটা ভালো করস নাই, এটা তুই কী কাজ করলি, এটা কোনো কাজ হইলো, এটা কী ধরনের কথা। আমার আব্বা আম্মা তখন মেয়ে খুঁজতেই বেরিয়ে গেছে, এই বউ কোথায় গেল, নতুন বউ চলে গেছে। এদিক দিয়ে আমি তখন এই সকালবেলায় বেরোয়া আপনার ট্রাভেল এজেন্সিতে গেছি, যাইয়া আমার ভিসার টিকিটটা আমি 2 দিন, মানে আমি 2 দিন পরে ফ্লাইট করছি, আমি চলে যাব ইমিডিয়েটলি। আমি অনেকগুলো টাকা দিয়ে ফ্লাইট করছি, আমার ফ্লাইট ডেটটা সামনে নিয়ে আসছি। সেই এই 2 দিনের মধ্যে আমি বাড়িতেও থাকিনি, মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবং 2 দিন পরে বাড়িতে না থাকা আমি বরিশাল শহর থেকে তখন হচ্ছে ঢাকায় গিয়ে আমি ফ্লাইটে চলে যাই, আমি কাতারে চলে যাই। এবং কাতারে গিয়ে আমি কারোর সাথে কোনো যোগাযোগ করি না। প্রায় 2 থেকে 3 মাসের মতো আমি মনে হয় পুরো পাগলের মতো ছিলাম, খাইতাম না, দাইতাম না, ঘুমাইতাম না, মানে পুরো পাগল, মানে একদম, মানে একটা মানুষ পাগল হলে যেরকম হয় সম্পূর্ণ পাগলের মতো হয়ে যায়। এভাবে প্রায় 5 থেকে 6 মাস পর আমার বউর সাথে আমি যোগাযোগ করি, মানে নাজমিনের সাথে। আমি নাজমিনের কাছে কান্নাকাটি করি, নাজমিন আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, তুমি আমার মাফ করে দাও, এবং এরকম ভুল আমি করে ফেলছি। আমি নাজমিনকে তখন সব কিছু সত্যি কথা বলি যে মেয়েটা আসলে হিজড়া ছিল, এটা ওইটা। নাজমিন তখন হাসে যে তুমি মেয়ের সাথে সম্পর্ক করলা, এরপরেও বুঝলা না মেয়েটা হিজড়া। এবং মেয়েটার ছবি যেদিন আমাকে তুমি দেখাইছিলে, আমি ওই দিনই বলছি যে মেয়েটা তৃতীয় লিঙ্গর হবে, মেয়েটা মেয়ে না, মানে এটার চেহারা দেখলেই বোঝা যায়, দাড়িমও ছুটে গেছে, এটা একটা হিজড়া। কিন্তু তুমি আমার কথা না শুনে মেয়েটারে বিয়ে করতে গেলা। এবং এটাও আমারে বলে, আমি বললাম যে বউ আমি অন্যায় করছি, অপরাধ করছি, তুমি আমার মাফ করে দাও। তো আমার বোন নাজমিন আমার বলে সেটা সমস্যা নাই, আমি এটা আস্তে আস্তে করে তোমার আব্বা আম্মার সবাইকে বুঝিয়ে বলবো যে মেয়েটা ভালো ছিল না, মেয়েটা রাতের বেলা পালায়ে গেছে, অ্যান্ড তুমি সবার সাথে কথা বলো। এরকম করে আস্তে আস্তে করে ছোটো ভাইয়ের সাথে কথা বলতাম, বন্ধুদের সাথে কথা বলতাম, আব্বা আম্মা সবার সাথে কথা বলতে বলতে মোটামুটি আবার সবাই আমার সাথে আগের মতো হয়ে যায়, সবাই আমার সাথে আগের মতো হয়ে যায়। এবং আমার ভিতরের কষ্টটাও আমি আস্তে আস্তে করে ভুলতে থাকি। এভাবে প্রায় আমার জীবন থেকে 2টা বৎসরের মতো কেটে যায়। এই 2টা বৎসরে আমি আমার বউ নাজমিনকে এতটা ভালোবেসেছি যে ভালোবাসার বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। মানে প্রচণ্ড রকমের ভালো আমি নাজমিনকে বাসি, এবং নাজমিনও আমাকে অন্যরকম ভালোবাসে। এবং অন্য নারীর প্রতি যে আমার একটা টান ছিল, একটা আকর্ষণ ছিল অন্য মেয়ের প্রতি, এই সব কিছু আমি ভুলে গেছি। মানে ফেসবুক আমি চালাইতাম না, কোনো কিছুই চালাইতাম না, মানে সব কিছু থেকে আমি তখন একদম আলাদা, একদম অন্যরকম একটা মানুষ হয়ে যায়। শুধুমাত্র আমার মেয়েটার সাথে কথা বলি, আমার ওয়াইফের সাথে কথা বলি, শুধুমাত্র এদের সাথে কথা বলি, আর বাইরের কোনো মানুষদের সাথে আমি খুব বেশি কথা বলি না। এইভাবে 2 বছর, 2.5 বছর বা 3 বছর হবে, আমার ঠিক খেয়াল নাই, 2.5 থেকে 3 বছর হবে। ওই রকম একটা সময়ের ভিতরে আমি মাঝে মাঝে ফেসবুকে ঢুকতাম এবং ওই যে ঝুমকার যে আইডিটা ছিল ওই আইডিটায় যাইতাম। একদিন হলো কি, হঠাৎ করে আমার আইডির মধ্যে ঢুকলাম, ঝুমকার আইডিতে ঢুকার পর দেখতে পেলাম যে ঝুমকার সাথে একটা ছেলের ছবি, এবং দেখে মনে হলো যে ছেলেটাকেও বিয়ে করছে, মানে বিয়ের ছবি, মানে টোটালি একটা ছেলের সাথে একটা বিয়ের ছবি। এবং ক্যাপশনে লিখেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি নতুন জীবন শুরু করলাম। তো ক্যাপশনে ওই ছেলেটার সাথে ওর ছবি দেখার পর, এবং ছেলেটা মনে হলো ওর বয়স অনেক ছোট, ও তো অনেক লম্বা টম্বা, ছেলেটা খাটো। এবং আমি ছেলেটাকে দেখে মানে পুরোপুরিভাবে ধারণা করে ফেলি যে এটা নতুন মক্কেল, এইটা নতুন মক্কেল, এই ছেলেটাকে নাজমিন আসলে পটাইতেছে, এই ঝুমকা আসলে পটাইতেছে। এবং আমার যেরকম করে ধোকা দিছে, আমার কাছ থেকে 1.5 কোটি টাকার মতো নিয়ে গেছে, এবং আমাকে আমার সাথে চিটিং করছে। এবং সেম ঘটনা মনে হয় ছেলেটার সাথে ঘটাইতেছে। এই ছেলেটাকে যেভাবে হোক বাঁচাইতে হবে। আমি তখন তার আইডিতে এই ছেলের অ্যাড্রেস খুঁজতে থাকি যে এই ছেলে কই, বা এই ছেলের ঠিকানা কী, কিন্তু আমি এই ছেলের কোনো ঠিকানা খুঁজে পাই না। এরকম করতে করতে আমার এখানে একটা ইন্ডিয়ান ভাই ছিল, ও আবার অনেক ইন্টারনেট এই সেই নিয়ে অনেক ভালো পারদর্শিক। এবং ওই ইন্টারনেটের ভাইটারে আমি তখন বললাম যে ভাই যেভাবেই হোক এই আইডিটা হ্যাক করতে হবে। আমি বলি যেভাবেই পারো আইডিটা হ্যাক করো, যত টাকা লাগে আমি দিব। এরপরে এই ঝুমকার ফেসবুক অ্যাকাউন্ট আমি তখন হ্যাক করি, এবং ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার পরে আমি তখন মেসেঞ্জারে গিয়ে এই হৃদয় নামের ছেলেটা, মানে ওই হৃদয় নামের ছেলের সাথে ওর বিয়ে হয়, এই হৃদয়টাকে আমি তখন খুঁজে বের করি। এবং খুঁজে বের করার পরে অনেক কষ্টের পরে প্রায় অনেক দিন পরে এই হৃদয়ের সাথে আমার তখন কন্ট্রাক্ট হয় মেসেঞ্জারে কন্ট্রাক্ট হলে পরে আমি হৃদয়কে বলি, ভাই আপনি কি নাজমিনরে বিয়ে করছেন, আপনি কি ঝুমকারে বিয়ে করছেন? বলে হ্যাঁ, এটা তো আমার ওয়াইফ, আমি আজকে 4 মাস হয়েছে বিয়ে করছি। আমারে বলে, আমি বলি আপনি 4 মাস হয়েছে বিয়ে করছেন, আপনার ওয়াইফ এটা? বলে হ্যাঁ আমার এটা ওয়াইফ, আমি 4 মাস হয়েছে বিয়ে করছি। পরে আমি বললাম ভাই আপনি শিওর তো? পরে হ্যাঁ। আমি বললাম রিলেশন করছেন? বলে হ্যাঁ, প্রায় 1 বছরের মতো রিলেশন করি, এরপরে বিয়ে করি। পরে আমি বললাম ভাই আপনি যারা বিয়ে করছেন সে তো একটা হিজড়া। ছেলেটা আমার বলতেছে এটি কি বলেন আপনি, আমি যারা বিয়ে করছি হিজড়া মানে এটা কি ধরনের কথা? আমি তখন বললাম ভাই আমি আপনার সাথে সরাসরি একটু দেখা করতে চাই। তো ছেলে বলে আপনি কই থাকেন? আমি বললাম আমি কাতার থাকি। ছেলে বলে আমি তো বাংলাদেশে। আমি বললাম আপনি আমাকে একটা টাইম দেন, আমি দেশে যাব, দেশে গিয়ে আপনার সাথে দেখা করব।
ছেলে আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যদি দেশে এসে দেখা করেন তাহলে সমস্যা নাই, দেশে এসে আমারে কল দিয়েন। ওই দিন আমি তখন দেশের টিকিট কাটি, ওই দিনে বাংলাদেশের টিকিট কাটি, এবং বাংলাদেশের টিকিট কাটার পরে আমি তখন বাংলাদেশে যাই। বাংলাদেশে গিয়ে এই হৃদয় নামের ছেলেটার সাথে যোগাযোগ করে ঢাকারই একটা রেস্টুরেন্ট আমি তখন ছেলেটার সাথে দেখা করি। দেখা করার পর আমি ছেলেটারে বলি, ভাই আপনি যারা বিয়ে করছেন এই মেয়েটা তো হিজড়া। আমি মনে করছি কি ভাই জানেন যে ও আমাকে যেরকমভাবে ঠকায় বিয়ে করছে, সম্ভবত এই ছেলেটাকেও একইভাবে ঠকায় বিয়ে করছে, এবং এই ছেলেটা নিজেও জানে যে ঝুমকা একটা হিজড়া, কিন্তু আমার কাছে বলে না। হয়তো যেহেতু ঝুমকার একটা স্বপ্ন ছিল একটা পুরুষের সংসার করবে, তো এরকমভাবে হয়তো ওই ছেলেটাকেও পটায় পটায় বিয়ে করছে, ছেলের সাথে সংসার করতেছে। এখন সম্ভবত ও আমারে বলতেছে যে মানে ওর হয় নাই, বা আমাকে সম্ভবত বলতেছে যে না এটা ওর বউ না, মানে এটা মেয়ে। হয়তো ছেলেটা আমাকে এরকমভাবে আমাকে বোকা বানাচ্ছে, হৃদয় নামের ছেলেটা। আর আমি বললাম, ভাই দেখেন আপনি যেটা বলতেছেন আপনার ধারণা ঠিক না, ছেলেটাকে বলি। এবং আমার কাছে ঝুমকার যে ছোটোখাটো প্রমাণগুলো ছিল, ডকুমেন্টগুলো ছিল, ছবিগুলো ছিল, এগুলো সব ছেলেটাকে দেখায়। দেখানোর পরে ছেলেটা তো আসমান থেকে পড়ে, এবং আসমান থেকে পড়ে বলতেছে ভাই এটা কি? আমি বললাম আমার সাথে মেসেজের কথোপকথনগুলো দেখায়, সব কিছু দেখাই। আমি বললাম ভাই আমারে বিয়ে করছে, এবং বাসর করে যাওয়ার পর আমি জানতে পারি ও হিজড়া। ছেলে আমাকে বলতে, আরে ভাই আপনি কী বলেন? আমি কি হিজড়া চিনি না, মেয়েও চিনি না, আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি এটা কী বলতেছেন? পরে আমি বললাম যে না, আমি যেটা বলতেছি এটা সত্য, আমি তো আপনার প্রমাণও দেখাইলাম। এবং এই ছেলের সাথে কথাবার্তা বলে আমি তখন বাড়িতে গেছি। আমার বউ তো অবাক, আমি ছিলাম কাতারে, হঠাৎ কীভাবে দেশে আসছি। সারাটা রাত আমার বউ আমার নিয়ে খুব টেনশন করে, ও কার সাথে জানি কথা বলে। সকালবেলা আমার বউ আমারে বলতেছে তুমি কোথায় আসছো? আমি তখন আমার বউরে বললাম যে বউ এই ঘটনা, এই মেয়েটা, এই ঝুমকা নামের যে মেয়েটি, এই মেয়েটা আমার মতো আরেকটা ছেলেকে ধোকা দিচ্ছে, ছেলেটার নাম হৃদয়, এই ঘটনা, মানে পুরো প্রক্রিয়া আমি তখন আমার বউকে বলি। আমার বউ তখন আমাকে বলে, দেখো তোমার কাছে অনুরোধ করে বলি তুমি এসব থেকে সরে আসো, এটা হিজড়া হোক বা মেয়ে হোক বা যাই হোক, যেটাই হোক, তুমি এসব থেকে সরে আসো, তুমি আর এসবের মধ্যে যাইও না। তোমার তো এমনিই সব কিছু শেষ হয়ে গেছে, তুমি তো ধ্বংস হয়ে গেছো, মান সম্মান ইজ্জত সব তো শেষ করলা, আমি আবার সবাইকে ধরে টরে এই সব কিছু ঠিকঠাক করলাম, তুমি এখন এসব করো না। আমি বললাম না করবো না, মানে আমি এটার একটা মানে একটা বিঘাত আমি করবই, আমি এটার একটা কিছু করবই। এরপরে আমি এই হৃদয় ছেলের সাথে আমি আবার যোগাযোগ করি, তার সাথে আমি আবার ঢাকা যাই, আবার দেখা করি। আমি তখন তারে বলি যে ভাই আপনি আমারে এই আপনার ওয়াইফের কাছে নিয়ে যান, আপনি আমাকে আপনার ওয়াইফের কাছে নিয়ে যান, আমি আপনার ওয়াইফের সামনাসামনি হতে চাই। এরপরে আমি এই হৃদয়কে নিয়ে গাড়ি করে ছেলের বাসায় যাচ্ছি, যে আমি না মানে এই হৃদয় কিন্তু আবার ওই মানে ঝুমকাকে ছেড়ে দিবে, মানে ছেলেও বলতেছে আমি এই মেয়ে নিয়ে সংসার করব না, যে মেয়ের আগে একটা বিয়ে করছে ও আমাকে চিট করছে। তো আমি হৃদয়কে নিয়ে ঝুমকার বাসায় যাব। ওই সময় আমার বউ আমারে কল দিছে, আমার বউ, আমার শাশুড়ি, আমার মা, তিনজনে একসাথে আমার কল দিছে, তুই কই, তুমি কোথায়? আমি বললাম যে আমি এই হৃদয়কে নিয়ে ঝুমকার বাসায় যাইতেছি। বলে তুমি ঝুমকার বাসায় যেও না, তুমি আমার মামার বাসায় আসো। তো আমার ওয়াইফে কিন্তু আবার আমার মামা শ্বশুর বাড়ি কিন্তু আবার ঢাকাতে, কেরানীগঞ্জে। আমার বউ আমারে বলতেছে, নাজমিন বলতেছে তুমি আমার শ্বশুরের আমাদের মামার বাসায় আসো, এবং তোমারে পরে বলতেছি তুমি এখন ওই ছেলেরে নিয়ে তুমি এই ঝুমকার বাসায় যাইও না, তুমি ছেলেরে নিয়ে এই জায়গায় আসো আমারে বলে। আমি তখন বললাম আমি ছেলেকে নিয়ে ওই জায়গায় কেন আসবো? বলে ওই জায়গায় আসো। আমি তখন ছেলেরে বললাম যে ভাই আপনি আমার সাথে যাবেন এরকম। ছেলে কিন্তু আমাকে বিশ্বাস করে, হৃদয় কিন্তু আমাকে ফুললি বিশ্বাস করে। তখন ছেলে আমারে বলতেছে যে ঠিক আছে যাব। এই ছেলেকে নিয়ে তখন আমি যাইতেছি, এবং যাওয়ার পথে হঠাৎ করে ছেলের মাঝে কি জানি আসলো। ছেলে আমার বলে না ভাই আমি যাব না। তাই আমি বললাম যে আমার শ্বশুরবাড়ি, আমার নানা শ্বশুরবাড়ি চলেন। ছেলে আমারে বলতেছে না ভাই আমি যাবো না, আপনি একাই যান। এরপরে আমি তখন ওইখান থেকে ছেলেরে বিদায় করে দিই। আমি তখন আমার নানা শ্বশুর বাড়িতে গেলাম। নানা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ভাই আমি আমার নানা শ্বশুরের বাড়িতে গিয়ে দেখি আমার এই যে ঝুমকার কথা আমি আপনাকে বলেছি, ওই ঝুমকা ওই বাসায়, আমার নানা শ্বশুর বাসায়। ঝুমকা আমারে দেখার পরে ঝুমকা তখন পাশের রুমে ঢুকে গেল, এবং সাথে হচ্ছে আমার শাশুড়িও ঢুকে গেল, আবার সাথে আমার শালি ছিল, আমার শালিও ঢুকে গেছে একটা রুমে ঢুকে দরজা আটকায় দিছে। এখানে বসা ছিল আমার মা, আমার ওয়াইফ, এরপরে আমার ছোটো ভাইটা, আর আমার নানা শ্বশুরবাড়ির 2-1 লোক। পরে আমি বললাম কী হয়েছে, আমার এখানে আনছো কেন? আর এই মেয়ে জায়গায় কেন? এই মেয়েকে এখন তোমার ফোন দিয়ে তোমার কাছে আসছে তার সংসার বাঁচানোর জন্য? আমি তো ওর সংসার বাঁচাবো না, আমি এই মেয়ের সংসার ভেঙে দিব। আমার বউ তখন আমাকে বলে তুমি শান্ত হবা। আমি বললাম শান্ত হবো মানে? এই মেয়ে আমার কাছ থেকে ফ্ল্যাট নিয়ে গেছে, আমার কাছ থেকে বাড়ি নিয়ে গেছে, আমার সাথে চিটিং করছে, আমি ওরা ধরবো না? বলে না, এই মেয়ে তোমার কাছ থেকে ফ্ল্যাট নেয় নাই, ফ্ল্যাট আমার নামে আছে, এই মেয়ে ফ্ল্যাট আমাকে দিয়ে দিছে। আমি বললাম মানে ঢাকায় যে ফ্ল্যাট আমি ওই মেয়ের নামে কিনছি তা তোমাকে দিয়ে দিছে? বলে হ্যাঁ, এবং এই মেয়ে তোমার কাছ থেকে যত টাকা নিয়ে গেছে সব টাকাই তোমারে দিয়ে দিছে। আমি বললাম সব টাকা আমারে দিয়ে দিছে। আমার বউ বলতেছে, আমি বললাম তো সব কিছু ফিরিয়ে দিল কেন? এখনও তো ভালো কেন হয়ে গেল? এতটা ভালো এখন কেন হইলো? কেন সব ফিরিয়ে দিল? আমিও সংসার ভেঙে দিব। আমার বউ তখন আমার হাতটা ধরে বলে এই মেয়ের সংসার ভাঙার আগে তুমি আমাকে মেরে ফেলো। আসলে এই মেয়ের কোনো দোষ নাই,
সমস্ত দোষ হচ্ছে আমার। আমি বললাম মানি সমস্ত দোষ তোমার মানি? আমার বউ তখন বলে হ্যাঁ, এই মেয়েটা মূলত আমার দুঃসম্পর্কের এক মামাতো বোন। আমি বললাম তোমার দুঃসম্পর্কের মামাতো বোন? বলে হ্যাঁ। তুমি যখন এরকম চারদিকে উড়োচণ্ডীর মতো চলাফেরা করতা, তুমি যখন চারদিকে এরকমভাবে উড়োচণ্ডীর মতো চলাফেরা করতা, তখনই আমি এই মেয়েটাকে আমার মামাতো বোনের সাথে আমি শেয়ার করি, এবং শেয়ার করার পরে আমি আমার মামাতো বোন এই ঝুমকাকে তোমার পিছনে লাগাই দিই। আমি বললাম তারপর? বলে লাগিয়ে দেওয়ার পরে আমার মামাতো বোন তোমার সাথে এগুলো করে, এবং তোমাকে গ্রামবাসীর সামনে ছোট করার জন্য, অপমান করার জন্য, যাতে তুমি আর কখনো কোনো দিন কোনো নারীর দিকে না তাকাও, ভালো হয়ে যায়, এই জন্য তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার মামাতো বোন এবং আমার আত্মীয় স্বজনরা মিলে এই প্ল্যানিংটা করি। আমি বললাম বাঁশর ঘরে আমি নিজে হাত দিছি? ও আমাকে বলে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু এটা ওই কিন্তু মূলত একজন নার্স ছিল, মানে ও ডাক্তার এবং নার্স, হসপিটালে কিন্তু নার্স এবং সিনিয়র নার্সও। তো ও কিন্তু এটা ওভাবেই হচ্ছে চার্জারি করাচ্ছে, বা কীভাবে প্লাস্টিক দিয়ে কীভাবে করছে আমি জানি না। বলে ওটা ওভাবেই করা ছিল, ওই প্ল্যানিং করে ও ওইখানে গেছে যাতে তুমি বুঝতে না পারো। ও তোমাকে বুঝতে দেয়নি, আসলে একটা মেয়ে। মানে আমি তখন নিচের দিকে তাকে আছি, মানে মানুষ তো দুনিয়াতে বোকা হয়, কিন্তু এরকম বোকাও কি মানুষ হতে পারে? মানে আমি এতটাই বোকা ছিলাম। রাগ বলবো কি অভিমান বলবো কিছু জানি না। ওই দিন শুধু শ্বশুরবাড়ির দিকে বেরোইছি, বেরোয়ার পরে বরিশালে গেছি, পাসপোর্টটা হাতে নিছি, এবং পাসপোর্টটা হাতে নেওয়ার পরে ইমিডিয়েটলি ফ্লাইট করে আমি কাতারে চলে আসি। 2015 সালে আমি কাতার আসি, আর এখন 2025 সাল চলতেছে, আমি আর বাংলাদেশে যাই নাই। আমার বউয়ের চেহারাও দেখি নাই। আমার যে একটা মেয়ে আছে, আমার মেয়েটার বিয়ের বয়স হয়েছে এখন। আমারে সবাই বলতেছে, আমার বাবা মা সবাই বলতেছে, আমার ওয়াইফ বলতেছে দেশে আসো, মেয়েটারে বিয়ে দাও, মেয়েটার বিয়ে হইতেছে। আমি কার উপরে রাগ করিয়াছি আমি নিজেও জানি না, কিন্তু আমার বাংলাদেশে যেতে ইচ্ছে করে না। আজও আমি বাংলাদেশে যাইনি, আমি কাতারেই পড়ে আছি। কিন্তু যখন আমি আপনার গল্পগুলো শুনি আমার খুব ভালো লাগে, এবং ভালো লাগা থেকে আজকে অনেক দিন চিন্তা ভাবনা করে আমি আমার গল্পটা রেকর্ড করলাম, বা আপনাকে বললাম যদি আপনি পারেন আমার গল্পটা প্রচার করবেন, এবং আমার ইমো নাম্বার দিলাম। আর কোনো কিছু না বুঝে থাকলে ইমোতে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অসম্ভব ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই সাইমনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। এই গল্পটা আমি যখন প্রথম পড়ি আমার হাসিও পাইছে, আবার কষ্টও লাগছে। আমি ওনাকে বারবার বললাম যে ভাই আপনি কি বাঁশর করে একটা বারও বুঝতে পারেন নাই ও যে একটা মেয়ে? বলে না ভাই, ওভাবেই হচ্ছে। ও আসলে সব কিছু তো বলা যায় না, আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ এটা ইউটিউবের একটা প্ল্যাটফর্ম। এখানে কিছু কথা আছে যেগুলো আসলে বললে খুব সমস্যা, যার জন্য যতটুকু সম্ভব অতটুকুই বলেছি, এবং আপনারা বাকিটা বুঝে নেন। তাই আমি তখন বললাম যে ভাই আপনি এতটাই বোকা ছিলেন? বলে হ ভাই এতটাই বোকা ছিলাম। তো আমার বউ আমাকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছে। তো আসলে আমার কাছে মনে হয়, আপনারা হয়তো অনেকেই বলবে যে নাজমিন ভালো কাজ করেছে, তার স্বামীকে শিক্ষা দিয়েছে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় নাজমিন যখন দেখতে পারছে যে তার স্বামী এরকম, তখন তার উচিত ছিল স্বামীকে ছেড়ে দেওয়া। ভাই জোর করে কারো সংসার করা যায় না, আপনি জোর করে কারো কাছে ভালো হইতে পারবেন না, আপনি জোর করে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। যে মানুষটা আপনার সংসার করবে না, আপনি জোর করে তার সাথে কোনো দিনও সংসার করতে পারবেন, আর যদি করেও যান তাহলে অবস্থাটা হবে এরকম। আজকে 10 বছর এই সাইমন সাহেব পড়ে আছে কাতারে, ও দেশে আসে না, এবং আদৌ সে আসবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আমি অনেক বুঝাইছি যে আপনি চলে আসেন, এবং অন্তত আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে, নাজমার মুখের দিকে তাকিয়ে চলে, মেয়ের নাম নাজমা, নাজমার মুখের দিকে তাকিয়ে চলে আসেন। কিন্তু উনি আসলে আসতে যাচ্ছে না, এবং তার ওয়াইফ, তার ফ্যামিলিটা কী অবস্থা আছে এটা আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, আপনাদের গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন, এবং গল্প নিয়ে ব্যক্তিগত মতামত থাকলে সেটা লিখতেও ভুলবেন না। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।